প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা যারা আমাকে শুনছেন, আমি আসিফ বিন আলী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার আটলান্টা শহর থেকে। আজকে আমরা যুক্ত হয়েছি দ্য গ্লোবালিস্ট পডকাস্টের আরেকটা সিরিজে, আরেকটা পর্বে। এবং এই পর্বে আমার সাথে যুক্ত হয়েছেন অনুপম দেবাশিস রয়। অনুপম দেবাশিস রয় তিনি একজন লেখক এবং গবেষক এবং বর্তমানে তিনি পিএইচডি করছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। অনুপম, আপনাকে স্বাগত। ধন্যবাদ আসিফ ভাই আমাকে আপনাদের এই পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য। আর আজকের আলোচনাটা বেশ আনন্দজনক হবে আমাদের দুজনের জন্য, এবং এটি দেখে দর্শকরা কিছু জানতে পারবেন বা তাদের অনুসন্ধিৎসা জাগ্রত হবে, এটি আশা করছি। দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস একটু বলে নিই। আসলে আমরা এই পডকাস্টটাকে ঠিক টিপিক্যাল কোয়েশ্চেন আনসার পডকাস্টের মতন করব না। আমরা এটাকে চেষ্টা করব একটা ডিবেটের পর্যায়ে। তো আমরা আজকে যে টপিকটা ঠিক করেছি সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থান নাকি বিপ্লব, 2024 সালের জুলাই পরবর্তী সময়ের যে রাজনৈতিক পরিবর্তন। এবং এই বিষয়ে আমি এবং অনুপম দুইটা ভিন্ন ভিন্ন পজিশন নিব। অর্থাৎ আমার পজিশন হচ্ছে যে আমি মনে করছি যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা হয়েছে এটা গণ অভ্যুত্থান। অন্যদিকে অনুপম, তুমি যদি তোমার পজিশনটা বলো। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এই জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান যেটাকে বলা হচ্ছে, এদিকে আংশিকভাবে একটা বিপ্লব বলা যায়, যদিও পরিপূর্ণভাবে বিপ্লবের সকল ক্রাইটেরিয়া এটি মিট করে না, কিন্তু তারপরেও বলা যায় যে এটি আংশিক বিপ্লব ছিল। তার মানে দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে সামারি করছি, সেটা হচ্ছে যে এই যে ডিবেটটা আমরা দুইজন অংশগ্রহণ করছি অ্যাজ এ স্টুডেন্ট অফ সোশ্যাল সায়েন্স, সেখানে আমি পজিশন নিচ্ছি যে গণ অভ্যুত্থান আকারে আসছে, এটাতে সকল লক্ষণ গণ অভ্যুত্থানের। অন্যদিকে অনুপম বলছে যে এটা আংশিক বিপ্লব, পুরোপুরি বিপ্লব না। তো আমাদের বাকি যে 30-35 মিনিটের যে আলাপ আলোচনা, সেখানে আসলে আমরা দুইজনের যুক্তি তুলে ধরার চেষ্টা করব। এবং আপনারা অবশ্যই আপনারাও কোনো একটা পক্ষ নিবেন, কিন্তু যার পক্ষই নিন, ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন, প্রোভাইড ইউর ক্রিটিক্যাল ক্রিটিসিজম অন দ্য কমেন্ট বক্স। অনুপম, আমি শুরুতেই ধরো তোমার কাছে জানতে চাচ্ছি যে মানে তোমার কেন মনে হচ্ছে যে এটা আংশিক বিপ্লব? যদি তুমি একটু ডেফিনেশন দাও এবং তারপর এটাকে একটু বিস্তারিত বলো। আসলে বিপ্লব বা রেভলিউশনের নানান ধরনের সংজ্ঞা আমরা সোশ্যাল সায়েন্সে প্রায়ই দেখি। এই যে প্রশ্নটি যে একটি গণ অভ্যুত্থান বা একটি বৈপ্লবিক পরিবর্তন বা এক ধরনের পট পরিবর্তন, সেটা কি বিপ্লব হিসেবে আমরা বলবো, নাকি গণ অভ্যুত্থান বলবো, নাকি রেবেলিয়ন বলবো, নাকি আপরাইজিং বলবো, ঠিক কোন টার্মটা আমরা ইউজ করব, এইটা নিয়ে আমরা নানান ধরনের বিতর্ক আমরা একাডেমিক অঙ্গনে দেখি। তো এই বিষয়ে আমি একটা ছোট গল্প দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের একজন বাংলাদেশ বিশেষজ্ঞ আছেন, তার নাম হচ্ছে ডেভিড জ্যাকম্যান। তো ডেভিড জ্যাকম্যান এর আগে হচ্ছে রোড সেফটি মুভমেন্ট নিয়ে একটা পেপার লেখেন, এটা পাবলিশড হয় আই থিঙ্ক কন্টেম্পোরারি সাউথ এশিয়া জার্নালে। এবং এই পেপারটা খুবই ইন্টারেস্টিং এই জন্য যে সেখানে হচ্ছে খুবই গভীরভাবে রোড সেফটি মুভমেন্ট এবং সেটা অথরিটেরিয়ান রেজিমের সাথে তার কি সম্পর্ক, সেটার একটা এক ধরনের আলোচনা ছিল। এবং ওনার সাথে আমার দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে, অক্সফোর্ডে ভর্তি হওয়ার বেশ আগে থেকেই আমার তার সাথে নানান ধরনের কথাবার্তা হয়। তো তার সাথে প্রায় 1 মাস আগে আমার একটা বৈঠক হয় আর কি। আমরা অক্সফোর্ডের একটা ক্যাফেতে বসি, লাঞ্চ করি। তো সেখানে আমি যখন বলছিলাম যে এটা বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান হলো, তখন আমি জিজ্ঞাসা করলেন এটা গণ অভ্যুত্থান কেন বলতেছে, এটা বিপ্লব কেন বলা যাবে না? তখন আমি বললাম যে একটা বিপ্লবের যে সকল আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত করার কথা, একটা বিপ্লবের যে সকল শর্ত পূরণ করার কথা, সবগুলো শর্ত এই গণঅভ্যুত্থানটি এখনো পূরণ করতে পারে নাই। তার মানে এই না যে এটা এখনো বিপ্লব হিসেবে সংজ্ঞায়িত হতে পারে না, কারণ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তারা পর্যালোচনা করছে এবং নানান ধরনের সংস্কারের প্রস্তাবনা আসছে, এবং সেসব প্রস্তাবনা এই সরকার যথেষ্ট পজিটিভলি গ্রহণ করছে। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত এটা একটা পূর্ণাঙ্গ বিপ্লব হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিপ্লবের যদি উদারতম সংজ্ঞাগুলো আমরা দেখি, বিপ্লবের নানা ধরনের সংজ্ঞা, সেটাকে আমরা নানানভাবে ক্লাসিফাই করতে পারি। উদারতম সংজ্ঞা, আবার সংকীর্ণতম সংজ্ঞা। উদারতম সংজ্ঞা বলে যে যদি আপনার একটা দেশে একটা নির্দিষ্ট নেশন স্টেটে যদি ফোর্সিবলি ক্ষমতার ট্রান্সফার হয়, যদি বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটে, তাহলে সেটাকে বিপ্লব বলা যায়। ওকে, তো যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে ডেভিড জ্যাকম্যানের সাথে যখন আমি কথা বলতেছিলাম, তখন আমি বলতেছিলাম যে এটা পরিপূর্ণভাবে একটা বিপ্লব না, কেননা বিপ্লব হিসেবে যখন কিনা একটা বিপ্লবী সরকার গঠিত হইতো বা বড়সড় কোনো মানে আমলাতান্ত্রিক রদবদল
বা সামরিক পরিবর্তন বা এই ধরনের কিছু, যদিও সামরিক ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আমরা দেখেছি, আমলাতান্ত্রিক ক্ষেত্রেও কিছুটা রদবদল হয়েছে, কিন্তু এগুলো এতটা বড় পর্যায়ে হয়নি সেটাকে আমরা বিপ্লবিক বলতে পারি, মানে বৈপ্লবিক বলতে পারি। এই কারণে আমার বলতে হবে যে এটা একটা আংশিক বিপ্লব হয়েছে। বিপ্লব এই সেন্সে বলবো যে হচ্ছে সেখানে হচ্ছে কিছু সরকারের ক্ষমতার বদল হয়েছে, কিন্তু এই সেন্সে বিপ্লব বলতে পারছি না, পরিপূর্ণভাবে বিপ্লব বলতে পারছি না এই জন্য কারণ বৈপ্লবিক যে ফলাফল আসার কথা, যেটা কিনা সম্পূর্ণ দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কার, আমলাতান্ত্রিক সংস্কার, সামরিক সংস্কার, এই ধরনের সংস্কারগুলো আসার কথা সেগুলো এখনো পর্যন্ত আসেনি। তবে আমরা আশা করতে পারি যে বর্তমান সরকার যেভাবে করে সংস্কার বিষয়টাকে অ্যাপ্রোচ করছে, আশা করছি তারা দ্রুততম সময়ের মধ্যে নানান ধরনের সংস্কার নিয়ে আসবেন এবং এই এই জুলাই আগস্ট বিপ্লবের যে একটা বৈপ্লবিক সক্ষমতা রয়েছে, বৈপ্লবিক পটেনশিয়াল রয়েছে, সেই বৈপ্লবিক পটেনশিয়ালকে তারা পূরণ করবে। তবে আমি আসলে আপনার কাছ থেকে জানতে বেশি আগ্রহী, কারণ আমি অনেকেই মানে আমাদের বয়সী, স্পেশালি আমরা যারা বেশি তরুণ এবং এই আন্দোলনের সাথে অনেকটাই মানে সরাসরি সম্পৃক্ত থাকার মতন একটা আবেগের মধ্যে আমরা আছি, আমরা এই আন্দোলন নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করাটাই স্বাভাবিক। তো আমার কাছে আমি জানতে চাই আপনার কাছে যে কেন আপনার কাছে কেন মনে হয় যে এটা কোনোভাবে বিপ্লব হয় নাই, কেন এটাকে আপনি শুধুমাত্র গণ অভ্যুত্থান বলতে চান? প্রথমত হচ্ছে যে এই আন্দোলনের সাথে আমার আত্মিক যোগাযোগ রয়েছে, আমি এটা আগে ক্লিয়ার করে নিই। আমি যখন আন্দোলনটা হয় তখন আমি ঢাকায়, এবং সেই সময় আমার বহু শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এবং আমি যে জায়গাটা থেকে চেষ্টা করছিলাম সেটা হচ্ছে আমার আহত শিক্ষার্থীদেরকে চিকিৎসার ব্যবস্থা করা এবং নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব তাদেরকে শেল্টার প্রোভাইড করা। তো সেই জন্য আমার নিজের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, এবং তুমি জানো যে আমি দীর্ঘদিন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গায় মানে সরকারের যে অগণতান্ত্রিক আচরণ সেগুলোর যেমন সমালোচনা করেছি, বাট এট দ্য সেম টাইম আমি নির্বাচনের কথা বারবার বলেছি যে আমাদের মানে একমাত্র ওয়ে পলিটিক্যাল সেটেলমেন্টে সেটা হচ্ছে যে একটা প্রপার ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াগুলোকে কন্টিনিউ করা। তো এবার আসা যাক যে বিপ্লবের যে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে, দেখো আমি মানে হচ্ছে যে আমি এক্ষেত্রে দুটো সংজ্ঞাতে যাব। হ্যাঁ, একটা সংজ্ঞা যেটা গোল্ডস্টোনের সংজ্ঞাটা হচ্ছে যে রেভলিউশন নিয়ে। তো গোল্ডস্টোন সে রেভলিউশন থিওরিটিক্যাল অ্যাপ্রোচ ওই বইটাতে সে একটা সংজ্ঞা দেয় বিপ্লবের, এবং সে সেখানে বলছে যে আমি একটু কোটি করি, হ্যাঁ আমার দুই একটা শব্দ ভুল হতে পারে, বাট লেট মি ট্রাই। পলিটিক্যাল রেভলিউশন occurs when the existing government structure is replaced with a fundamentally new system of governance, often through significant social and political upheaval. তো এটা যদি আমরা বাংলা করি তার মানে হচ্ছে যে পলিটিক্যাল রেভলিউশন তখনই ঘটে যখন একটা এক্সিস্টিং গভর্নমেন্ট স্ট্রাকচারকে রিপ্লেস করা হয় ফান্ডামেন্টালি নিউ স্ট্রাকচার দিয়ে, নতুন স্ট্রাকচার দিয়ে, এবং এইটা একটা সোশ্যাল এবং পলিটিক্যাল যে চেঞ্জটা হয় এটা এক্সেপশনালি সিগনিফিকেন্ট হয়। তো এটার কিছু এক্সাম্পল দেওয়া দরকার। হ্যাঁ, এটার একটা এক্সাম্পল হচ্ছে যে ধরো ফ্রেঞ্চ রেভলিউশন, ওকে। তো আরেকটা হচ্ছে রাশিয়ান রেভলিউশনে কি হলো যে জারকে ক্ষমতাচ্যুত করে সেখানে কমিউনিস্টরা ক্ষমতায় আসলো 1970-তে, তাই তো? মানে জারের যে শাসন কাঠামো এবং সমাজ কাঠামো এটাকে কিন্তু একদম আমূল পরিবর্তন করে দিল যখন কমিউনিস্টরা গভর্নমেন্ট গঠন করলো। আরেকটা যে ধরো একটা এক্সাম্পল হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন, যেটা 1789 থেকে 1799 এই সময় ফ্রেমটাকে ধরা হয়। সেখানেও আমরা দেখবো যে মনার্কিকে রিপ্লেস করলো একটা রিপাবলিকান অ্যাপ্রোচ, এবং এটা পুরোপুরি মানে পলিটিক্যাল পাওয়ার এবং সোশ্যাল পাওয়ার দুটোকেই কিন্তু চেঞ্জ করলো। নাও এখন আমরা ধরো রেভলিউশনের একটা সংজ্ঞা দিলাম, তাই তো? এখন একটু মাস আপরাইজিং, মানে যেটাকে আমরা বলছি গণ অভ্যুত্থানের ইংরেজি মাস আপরাইজিং, সেটার একটা সংজ্ঞা দেই। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে এর আগেও আমি এবং তুমি আমরা কথা বলছিলাম টিলির কাজ নিয়ে। টিলির 2004 সালের যে বইটা সোশ্যাল মুভমেন্ট, সেইটাতে তিনি মাস আপরাইজিং এর একটা চমৎকার সংজ্ঞা দিয়েছেন, এবং লেট মি কোট ইট ফ্রম হিম। সে বলছে যে মাস আপরাইজিং আর পপুলার মুভমেন্টস ফর কালেকটিভ অ্যাকশনস aimed at challenging authority, expressing dissent or demanding change, often fueled by grievances, shared identity or a sense of injustice. নাও এইটারও যদি আমরা বাংলা করি, সামারি করি, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে মাস আপরাইজিং বা গণ অভ্যুত্থান হচ্ছে একটা পপুলার, খুব জনপ্রিয় মুভমেন্ট যেটা পাওয়ার অথরিটিকে, সরকারকে চ্যালেঞ্জ করে
বা নিজেদের দ্বিমত পোষণ করার মাধ্যমে এবং পরিবর্তন ডিমান্ড করে, পরিবর্তন চায়। এবং এই যে পরিবর্তনটা ইনজাস্টিসের কারণে হতে পারে, এই পরিবর্তনটা গ্রিভিয়েন্সের কারণে হতে পারে, এবং আলটিমেটলি ক্ষমতায় যারা থাকেন, অর্থাৎ ক্ষমতায় যারা অর্ডার করছেন, সেই অর্ডারটাকে চেঞ্জ করা হয়। অর্থাৎ প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে যায়, মন্ত্রী চেঞ্জ হয়ে যায়, কিন্তু ক্ষমতার যে বৃহত্তর কাঠামোটা সেইটা একই রকম থাকে, এবং একই সাথে সেই কাঠামোর যে মানে এলিট শ্রেণীটা সেটাও প্রায় আনচেঞ্জড থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে এটার খুব একটা সোশ্যাল চেঞ্জ ঘটে না, এটার মূল চেঞ্জটাই ঘটে হচ্ছে যে সরকারের ভেতরে। তো এই দুইটা সংজ্ঞাকে আসলে আমি যদি মাথায় রাখি এবং এটাকে মাথায় রেখে যদি ২৪-এর যে ঘটনা প্রবাহ ঘটেছে, ৩৬ দিনের আন্দোলনের প্রেক্ষিতে ২,০০০ শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার আহত শিক্ষার্থীদের, সাধারণ জনতার, সাধারণ মানুষের যে দুর্বিষহ জীবন প্রাপ্তি তারা পেয়েছে, তার মাধ্যমে যে স্বৈরতান্ত্রিক একটা সরকারের অবসান ঘটেছে, সেইটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় পাওয়া। হ্যাঁ, কিন্তু যখন ধরো আমি তুমি আমরা যখন একাডেমিক্যালি এই আলাপ আলোচনাগুলো করব বা এটার যখন বিগার ন্যারেটিভস এর জায়গা থেকে দেখব, তখন আমি মনে করি যে আমি যে দুটো সংজ্ঞা দিলাম এটা হচ্ছে যে খুব লিবারেল সংজ্ঞা, কিন্তু হ্যাঁ, রেভলিউশনেরও লিবারেল সংজ্ঞা, আবার সোশ্যাল মুভমেন্টেরও লিবারেল সংজ্ঞা বা মাস আপরাইজিং এরও। সেই অনুযায়ীও কিন্তু এটাকে আমরা আসলে রেভলিউশন বলতে পারি না। আমি আরো প্রিসাইসলি একটু বলি, একটা এক্সাম্পল, যেমন আপরাইজিং এর কিছু এক্সাম্পল আগে দিয়ে নিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আপরাইজিং এর একটা এক্সাম্পল কিন্তু হচ্ছে আরব স্প্রিং। হ্যাঁ, তো আরব স্প্রিং কে অনেকে রেভলিউশন বলে না, এটাকে অনেকে আপরাইজিং বলে। এবং এর কারণে কি হলো আমরা দেখলাম যে ২০১০ থেকে ১২ সালে যে আরব দেশগুলোতে, বিশেষ করে তিউনিশিয়াতে, তারপরে হচ্ছে যে লিবিয়াতে, ইজিপ্টে যে ব্যাপারগুলো ঘটলো সেটাকে আপরাইজিং বলা হচ্ছে। সেটা কিন্তু ক্ষমতার পরিবর্তন ঘটেছে, কিন্তু আরব সোসাইটির কিন্তু আমূল পরিবর্তন ঘটে নাই। তো ফলে আমরা দেখবো যে ইজিপ্টে কিন্তু আবার স্বৈরশাসন ফেরত আসলো। হ্যাঁ, লিবিয়াতে একটা গৃহযুদ্ধ হলো, সরকার গঠন হলো পরবর্তীতে। তিউনিশিয়াতে একমাত্র আরব স্প্রিং খানিকটা সফল হয়েছিল এবং সেখানে পরবর্তীতে ইলেকশনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটে। তো এই যে দুই সেট অফ এক্সাম্পল, আমরা যদি একদিকে ফ্রেঞ্চ রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন এগুলো রাখি, আর একদিকে মানে সাম্প্রতিক সময় আরব রেভলিউশন রাখি, আরব স্প্রিং রাখি, তাহলে দেখবো যে বাংলাদেশের সাথে বা বাংলাদেশে যে ফিনোমেনা গুলো আমরা দেখলাম সেটার সাথে কোনটা সব থেকে বেশি মিল, এবং সেই যে মিল এবং অমিলের জায়গা, সেখানে আমি দেখব যে বাংলাদেশে ৫ অগস্ট যেটা ঘটেছে, যে সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেছে, সরকারের পতন ঘটেছে, কিন্তু বাংলাদেশের যে লার্জার স্ট্রাকচার, ব্যুরোক্রেটিক, মিলিটারি, জুডিশিয়ারি, এইটা ইনট্যাক্ট থেকেছে। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে ফাইন, এটা তো হচ্ছে যে জুডিশিয়ারির জাজরা পদত্যাগ করেছে, হ্যাঁ, তারপরে ব্যুরোক্রেসি থেকে অনেক সিনিয়র সচিবদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, সরকারের মন্ত্রীরা পদত্যাগ করেছে, মিলিটারিতে কিছু জেনারেল তাদের পদচ্যুতি ঘটেছে বা তারা অন্য জায়গায় বদলি করা হয়েছে, কিন্তু স্টিল সেটা হচ্ছে যে অনেকটা রুটিন ওয়ার্কের মতন হয়েছে। প্রেসিডেন্ট অ্যাজ ইট ইজ, হ্যাঁ, রাষ্ট্রপতি যেমন ছিল তেমনই আছে, তারপরে যে রাষ্ট্রের যে সংবিধান সেটা যেমন ছিল তেমনই আছে, ওই ফ্রেমওয়ার্কের মধ্যেই কিন্তু হচ্ছে যে পুরো যে নতুন সরকার তারা কার্যক্রম বাস্তবায়ন করছে। তো এই যে মানে আপরাইজিং এর ফলে যে গভর্নমেন্টটা হলো, সে কিন্তু মেজর কোনো পলিটিক্যাল চেঞ্জ মানে স্ট্রাকচারাল চেঞ্জ এখন পর্যন্ত আনেনি। এখন যেটা হচ্ছে এটা হচ্ছে সংস্কার। That is the key operating point এখন পর্যন্ত। এখন যেটা হচ্ছে এটা হচ্ছে সংস্কার। এটা কিন্তু রেভলিউশনে অলওয়েজ মনে রাখবে, রেভলিউশন ড্রাস্টিক্যালি চেঞ্জ করে দেয়। রেভলিউশনের কথা হচ্ছে যে তারা আসবে এবং রেভলিউশন অধিকাংশ ক্ষেত্রে ভায়োলেন্ট হয়, কিছু কিছু ক্ষেত্রে নন ভায়োলেন্টও হয়, আমি অস্বীকার করছি না। যখন ভায়োলেন্ট হয় তখন রেভলিউশনের ধরো যারা আসে ওরা পুরো স্ট্রাকচারকে চেঞ্জ করে দেয়, সব শুধু মাথা না, ইভেন লাইক মিড লেভেল পর্যন্ত লোকজনকে সরায় দেয়, দিয়ে ওরা একেবারে নতুন কাঠামো, নতুন ব্যবস্থা তৈরি করে। এই আর আমরা এখন যেটা করতেছি এটা কিন্তু সংস্কার, এটা মনে রাখতে হবে, এটা একটা মানে এইটা পূর্ববর্তী শাসন কাঠামোর যে দুর্বলতাগুলো রয়েছে, এই দুর্বলতাগুলোকে মানে ঠিক করে ওই শাসন কাঠামোটাকেই কিন্তু কন্টিনিউ রাখা। ব্যাপারটা এরকম হচ্ছে না যে আমরা ধরো মানে আমরা সোশ্যালিস্ট হয়ে গেছি, বা এরকম না যে আমরা ইসলামিস্ট হয়ে গেছি, মানে রাষ্ট্র এরকম কিছু একটা হয়ে গেছে, ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ ঘটে নাই রাষ্ট্রের।
তো আমি ওই জায়গা থেকে মানে সংজ্ঞার জায়গা থেকে এবং এক্সাম্পলের জায়গা থেকে কম্পেয়ার করে আমি এটাকে বলছি যে এটা আপরাইজিং, এটাকে আমি রেভলিউশন বলতে চাচ্ছি না, কারণ ওই যে আমি বললাম যে ওই সংজ্ঞার জায়গা থেকে। বাট ডেফিনেটলি অনেকেই, কারণ সোশ্যাল সায়েন্স অনেক বেশি ইন্টারপ্রেটিভ একটা সাবজেক্ট, অ্যাজ ইউ নো, যে এখানে আসলে আমরা ডিফাইন করি, ডেফিনেশন দিই, তারপরে সেই ডেফিনেশন অনুযায়ী ইভেন্টকে বা ফ্যাক্টকে ইন্টারপ্রেট করি। তো সেখান থেকে করা যায়। আমার তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে মানে যেমন একটা জিনিস, রেভলিউশনের ক্ষেত্রে একটা ক্লিয়ার লিডারশিপ থাকে, হ্যাঁ, আমরা যখনই, তো তোমার কি মনে হচ্ছে যে এই আন্দোলনের ক্ষেত্রে এটাকে যখন তুমি রেভলিউশন বলছো, মানে আংশিক রেভলিউশন বলছো, তখন ওই যে ফান্ডামেন্টালসটা, হ্যাঁ, যে একটা ক্লিয়ার লিডারশিপ যে ব্যাপারটা, এইটা কতটুকু পূরণ হচ্ছে? আসলে প্রথমে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে একটা বিপ্লব বা একটা গণঅভ্যুত্থানের মধ্যে যখন আমরা তফাৎ করতেছি, তখন যদি আমরা বলি যে কেবলমাত্র ফ্রেঞ্চ রেভলিউশন বা রাশিয়ান রেভলিউশন আমাদের কাছে আর্কিটাইপ এবং ওইটার সাথে মিললেই সেটা রেভলিউশন হবে, আদারওয়াইজ রেভলিউশন হবে না, তাহলে বলতে হবে যে মানে রিসেন্ট পৃথিবীতে কোনো রেভলিউশনই ঘটে নাই। বিকজ কোনো রেভলিউশনই ওইরকম ভাবে আপনি বলতে পারবেন না। যদি আপনি আরব স্প্রিং বিভিন্ন কনস্টিটিউটিভ এলিমেন্টকে যদি আপনি রেভলিউশন হিসেবে স্বীকার না করেন, তাহলে দেখা যাবে যে রিসেন্ট পৃথিবীতে কোনো রেভলিউশনই নাই, সবকিছুই মানে আপরাইজিং আর সবকিছুই গ্রাজুয়াল চেঞ্জ। সো আমার কাছে মনে হয় যে রেভলিউশনের একটা মানে আরো লিবারাল একটা অ্যাপ্রোচ আমাদের রেভলিউশন নিয়ে আসা দরকার। বিকজ আগে আমরা পৃথিবীতে দেখছিলাম যে মানে আপনি তো জানেন স্যামুয়েল হান্টিংটন যেটাকে বলছে এন্ড অফ হিস্ট্রি, যেটা যে ডেমোক্রেসি ইজ দ্য এন্ড অফ হিস্ট্রি। তো এইরকম একটা জায়গায় তিনি বলছে, যদিও তার কথাকে নানান ভাবে মানুষ পরে বিতর্কিত করছে বা খণ্ডিত করছে, যুক্তি খণ্ডন করছে, বাট কথা হচ্ছে যে একটা নানান ধরনের এক্সপেরিমেন্টেশনের পরবর্তীতে আমরা লিবারাল ডেমোক্রেসির একটা জায়গায় আসছি, যেখান থেকে আমরা এই সিস্টেমটাকে আমরা মনে করছি আমাদের জন্য বেস্ট। তো সেখান থেকে এসে যদি একটা বৈপ্লবিক পরিবর্তন করে যদি বাংলাদেশকে এখন একটা ডেমোক্রেটিক রিপাবলিক থেকে আসতে করে আপনি সরাই সোশ্যালিজমে নিয়ে যেতে চান বা ইসলামিজমে নিয়ে যেতে চান, সেটা হয়তো আমাদের জন্য বরং সেটা রেভলিউশন হয়তো হইতো, মানে আপনার সঙ্গে অনুযায়ী রেভলিউশন হইতো, কিন্তু সেটা বাংলাদেশের জন্য সুখকর কিছু হইতো না। সেটা বাংলাদেশের জন্য খুবই রিস্কি একটা গেম হয়ে যেত, যে এত বড় একটা পরিবর্তনের পরে কেমন করে আমরা সামনে আগাবো। তার তুলনায় বর্তমানে যে পরিস্থিতি, যেমন অনেকে একটা বিষয় নিয়ে বিতর্ক করতেছেন যে রাষ্ট্রপতিকে কেন পদচ্যুত করা হইল না, রাষ্ট্রপতিকে আমরা কেন রেখে দিলাম। এই ক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আপনার অপিনিয়ন আমি এখানে নিতে চাইবো, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় রাষ্ট্রপতিকে না সরানোটা একটা রাজনৈতিক ভাবে মানে ম্যাচিউরিটি দেখানোর একটা ব্যাপার ঘটেছে বলে আমার কাছে মনে হয়। কেননা একটা দেশে যখন আপনি একটা বিপ্লব করে ফেলছেন, এখন ক্ষমতার পরিবর্তন ঘটে গেছে, এখন যদি আপনি রাষ্ট্রপতিকেও সরাই দেন, তাহলে রাষ্ট্রের স্ট্যাবিলিটির কোনো মার্কার থাকে না। যেহেতু আমরা রাষ্ট্রপতিকে রেখে শপথ গ্রহণটা করলাম, তাহলে তাতে লাভটা কি হলো? লাভটা হলো এই যে রাষ্ট্রের স্থায়িত্ব বা রাষ্ট্রের ডিউরেবিলিটি, এইটা মেইনটেইন করা গেল। এইটা মেইনটেইন করা গেল ইন আ সেন্স যে ধরেন আপনি যদি এখন রাষ্ট্রপতিকে সরায় নতুন কাউকে আনতেন, এমনিতেই আপনার প্রধান উপদেষ্টা আলাদা আসতেছে, প্রধানমন্ত্রীর জায়গা পরিবর্তন হয়ে গেছে, সবগুলো মন্ত্রী পরিবর্তন হয়ে গেছে, সেখানে আপনি কমপ্লিটলি নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতেছেন। এখানে যদি আপনি রাষ্ট্রপতিকেও সরাই দিতেন, তাহলে বিপ্লবের ধাক্কাটা অতিরিক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হইত। মানে বিপ্লবের একটা একটা নিয়ন্ত্রিত ধাক্কা প্রয়োজন আছে, যে আপনি বিপ্লবে ধাক্কা দিবেন ঠিক আছে, কিন্তু সবকিছু যদি ভেঙে চুরে ফেলেন, তখন এমনিতে আমাদের দেশে ললেসনেস তৈরি হয়েছে। আজকেও আমি বাসায় কথা বলতেছিলাম, ফ্যামিলির সাথে কথা বলতেছিলাম, তারা বলছে যে দেশের অনেক মানুষ ভয়ে আছে, যে এখন দেশে স্টেবিলিটি নাই, কোনো ইলেক্টেড গভর্নমেন্ট নাই, ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন খারাপ, সারা বাংলাদেশে মানে খুন, হত্যা, এরপরে রাহাজানি, ডাকাতি, ছিনতাই এসব বেড়ে গেছে। এরপর আজকেও দেখলাম, একটু আগে ফেসবুকে দেখতেছিলাম যে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাকে অপমান করা হয়েছে বা এরকম কিছু একটা দেখতেছিলাম। তো এই ধরনের নানান ঘটনা সমাজে ঘটবে যখন আপনার স্ট্রিক্ট ল অ্যান্ড অর্ডার এবং আপনার স্টেটের কন্ট্রোল যখন থাকবে না, তখন এটা হবে। তো বৈপ্লবিক পরিবর্তন, আমি তারপরেও এটাকে বিপ্লব বলতে চাই এই জন্য যে বর্তমান পৃথিবীর বাস্তবতায় আপনি ফ্রেঞ্চ রেভলিউশন আর রাশিয়ান রেভলিউশনের পরবর্তী পৃথিবীর বাস্তবতায় যদি আপনার কোনো কিছুকে রেভলিউশন বলতে হয়, তাহলে ফোর্সিবল ট্রান্সফার অফ পাওয়ারকে আপনাকে অবশ্যই রেভলিউশনের ডেফিনিশনের মধ্যে রাখতে হবে। এই ডেফিনিশন থেকে আমি বলতে চাই যে এই জুলাই গণ অভ্যুত্থানটি এক ধরনের বিপ্লব, আংশিক বিপ্লব। এবং কারণ আমার কাছে মনে হয় যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কাজ শেষ হয়ে যায়নি, তার কাজ মাত্র শুরু। মানে আমাদের এটা ক্ষমতা নিল 8ই অগস্ট এবং আজকে হচ্ছে আমরা রেকর্ডিং এর টাইমে আজকে হচ্ছে 23
ডিসেম্বর। তো আজকে থেকে মানে কয়েক মাসের মাত্র সময় পার হয়েছে। এর মধ্যে যদি আমরা এই সরকারকে মানে আমরা দাবি করে বসি যে সরকার একেবারে সব পরিবর্তন করে ফেলবে, তার চেয়ে আমার কাছে মনে হয় গ্র্যাজুয়াল যে অ্যাপ্রোচটা, ধীরে ধীরে সব পরিবর্তন করা, ধীরে ধীরে সংস্কার করা, আমার কাছে মনে হয় এটা পলিটিক্যালি একটা প্রুডেন্ট ডিসিশন। কারণ হচ্ছে এক ধাক্কায় সবকিছু করতে গেলে সবকিছু এলোমেলো হয়ে যাওয়াটা মনে হয়। আপনি সব আমলাকে সরাই দিন, তাহলে সেখানে কাকে রাখবেন? আপনার তো নিচে থেকে প্রমোট করতে হবে, নতুন করে বিসিএস দেওয়ার লোক নিতে হবে, নানান ধরনের সমস্যা সেখানে তৈরি হয়। তো সেখান থেকে বরং আস্তে আস্তে ধীরে আগানোটা এবং মনোযোগ দিয়ে যারা প্রবলেমেটিক তাদেরকে বাতিল করাটা, এটা আমার কাছে মনে হয় যে বেশি প্রুডেন্ট একটা ডিসিশন। আর আপনি যেটা বলছেন বিপ্লবের একটা একটা স্পেসিফিক একটা একটা স্টেবল একটা সহজে আইডেন্টিফায়াবল একটা নেতৃত্ব থাকতে হয়, সেটা আমার কাছে মনে হয় যে এই বিপ্লবের মানে নেতৃত্বটা আমার কাছে কিছুটা মনে হয় যে কিছু ক্ষেত্রে রাজনৈতিক ভাবে কিছুটা কোঅপ্টেড হয়ে গেছে আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় যারা পলিটিক্যালি, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা মাস আপরাইজিং এর পরবর্তী মানে সাকসেসের পরবর্তীতে এটা ঘটে যে যারা পলিটিক্যালি বেশি স্যাভি, যারা পলিটিক্যালি মানে ইনক্লাইন্ড, তারা হচ্ছে আন্দোলনের নেতৃত্বে চলে আসে। আর হচ্ছে যারা কিনা আন্দোলনে ছিল, আন্দোলনে বেশ মানে রক্ত ঘাম শ্রম দিছে, কিন্তু যখন হচ্ছে গিয়ে ক্ষমতার পট পরিবর্তনটা ঘটে, তখন দেখা যায় যে তাদের তেমন একটা মূল্যায়ন হয় না। তো সেই দিক দিয়ে কিছু সমস্যা থাকতে পারে। তবে আমার কাছে মনে হয় এই যে আন্দোলনটা হলো জুলাই আপরাইজিং, আমার কাছে মনে হয় যে সেটা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে মানে ওয়েল অর্গানাইজড মুভমেন্ট গুলার একটা। কারণ হচ্ছে যে এখানে মুভমেন্টে অনেকগুলো লেয়ার ছিল। কারণ আপনার মনে আছে অবশ্যই যে যখন কিনা বাংলাদেশে এই যে আন্দোলন নেতাদেরকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন একদল নেতাকে তুলে নেয়, তার নিচে থেকে আবার আরেক দল নেতা বের হয়ে আন্দোলনের হাল ধরে, তাদেরকে তুলে নিয়ে যায়, আবার আরেক দল নেতা হাল ধরে। সো আন্দোলনটা পুরোপুরি মরে যাইতে কেউ দেয় নাই। সো আন্দোলনের পিছিয়ে আমি আপনাকে আগেও একদিন বলছিলাম নিজেদের আমাদের পার্সোনাল ডিসকাশনে যে আন্দোলনটা হচ্ছে কি অনেক আগে থেকেই তারা চাচ্ছিল যে সরকার পরিবর্তনের বা রাজনৈতিক পট পরিবর্তনের একটা কাজ তারা করবে। তো সেটা যখন তারা সুযোগ পাইলো যে আমরা এরকম একটা কিছু করতে পারি, তখন তারা সুযোগটা কাজে লাগাইলো। সো এইখান থেকে আমার কাছে মনে হয় যে একটা রাজনৈতিক নেতৃত্ব আছে এবং সেটা যথেষ্ট স্পষ্ট এবং আরো স্পষ্ট হওয়ার দাবি রাখে অবশ্যই। কিন্তু তবে যারা আন্দোলনে অংশগ্রহণ করছে তার একটা বড় অংশই এখন জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য ছাত্র আন্দোলন এইসব জায়গায় তাদের তাদের অবস্থান প্রকাশ করতেছে আর কি। দেখো আই মিন আমি তো কয়েকটা রিবার্টাল করি আগে, যেহেতু আমি মোটেও মনে করি না যে ফ্রান্স রেভলিউশন এবং রাশিয়ান রেভলিউশন দুইটাকে মানে একেবারে প্রমিত ধরে আমাদেরকে অন্য রেভলিউশন গুলো বিচার করতে হবে, এটা আমি মনে করি না। হ্যাঁ, এবং মনে করি যে দে আর গুড এক্সাম্পলস, হ্যাঁ, বাট নট নেসেসারিলি যে এর বাইরে কিছু ঘটবে না, কারণ মানুষের ইতিহাস পরিবর্তনশীল এবং সেই পরিবর্তনশীল ইতিহাসের মানে নতুন ফিনোমেনা তৈরি হয়। আমি আসলে যে জায়গাটার প্রতি আগ্রহী, এবং আরেকটা ব্যাপার যেটা আমি বলিনি, আমি তোমার সাথে পরিপূর্ণভাবে একমত যে বাংলাদেশ মোটেও মানে একটা ইসলামিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করার উচিত না, এটাকে একদম সোশ্যালিস্ট রাষ্ট্র বানানো উচিত না। এটা যে লিবারেল একটা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে রয়েছে বা থাকার একটা অ্যাসপিরেশন আছে, সেটাই আসলে বাংলাদেশের মানুষের এক্সপেকটেশন। অ্যাটলিস্ট এখন পর্যন্ত তো আমরা তাই জানি। যদি কখনো কোনো ইলেকশনের মাধ্যমে প্রমাণিত হয় তখন হয়তো আমরা বলতে পারবো যে না, এর বাইরে অন্যান্য এক্সপেকটেশন আছে। তো সেটা আমি ওকে, আমি অ্যাপ্রিসিয়েট করি যে মানে রাষ্ট্রপতিকে সরানো হয়নি ইমিডিয়েট, সবকিছুকে মানে ভেঙে ফেলা হয়নি ইমিডিয়েট, ওইটা ম্যাচিউরিটির লক্ষণ ছিল। এবং এই ক্ষেত্রে ছাত্র নেতৃত্ব ম্যাচিউরিটির পরিচয় দিয়েছে। এই ক্ষেত্রে অন্যান্য রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার রয়েছে, সিভিল সোসাইটি, মিলিটারি, ব্যুরোক্রেসি, তারাও খানিকটা মানে ম্যাচিউরিটির পরিচয় দিয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আসলে যে জায়গাটা মানে আমি দুটো শব্দে ফিক্স থাকতে চাচ্ছি, রেভলিউশন নাকি গণ অভ্যুত্থান। এখন যখন আমরা গণ অভ্যুত্থানের কথা বলি, হ্যাঁ, তো আমরা তো অনেকগুলো লেয়ারে পার্থক্য করি। আমি শুরুতে পার্থক্য করেছিলাম ডেফিনেশনে, ঠিক আছে? আমি একটু গোলস নিয়ে পার্থক্য করি, কারণ তুমি অনেকগুলো কথা বলেছো যেটা কিন্তু গোলস ওরিয়েন্টেড ছিল। হ্যাঁ, যেমন তুমি একটা শব্দ ব্যবহার করেছো, নিয়ন্ত্রিত ধাক্কা। আমার শব্দটা খুব পছন্দ হয়েছে। দুইটা ব্যাপার, একটা হচ্ছে যে এই আন্দোলনের শুরুতে একটা গোল ছিল যে কোটা সংস্কার করা, এবং এই কোটা সংস্কারের যে আন্দোলনটা সেটা যখন মানে 5 তারিখ থেকে শুরু হলো, পরবর্তীতে যখন এটা মানে 14, 15, 16, 17-তে এসে যখন প্রচন্ড সরকারি বাধা এবং সরকারি দল সমর্থক ছাত্রলীগের বাধার মুখোমুখি হলো, নির্যাতনের মুখোমুখি হলো,
তখন এই আন্দোলনের ধরনটা চেঞ্জ হতে থাকে এবং আমরা দেখব যে মোটামুটি জুলাইয়ের শেষে এসে আগস্ট মাসে এসে এটা একদম মানে সরকারের পতন আন্দোলনে রূপ নেয়। হ্যাঁ, তো এখন যদি আমরা গোলস এর দিক থেকে দেখি, আমরা দেখব যে মাস আপরাইজিং এর গোল থাকে হচ্ছে যে একটা লিডারকে সরানো, অথবা পলিসি চেঞ্জ করা, অথবা করাপশনের শেষ করা। তো মাস আপরাইজিং এর গোলটা থাকে মূলত লিডার কেন্দ্রিক এবং পলিসি কেন্দ্রিক, মানে একটা লিডারকে সরাই দিলাম বা একটা পলিসি এইটাকে সরাই দেওয়া বা এটাকে চেঞ্জ করা। তো প্রাইমারিলি এই আন্দোলনের গোল ছিল কিন্তু পলিসি চেঞ্জ করা, এবং যখন পলিসি চেঞ্জ করতে গিয়ে আন্দোলন বাধার মুখোমুখি হলো, তখন কিন্তু তারা হচ্ছে যে রিমুভিং লিডার অর্থাৎ নেতৃত্বকে সরানোর পজিশনটা নিল। এটা হচ্ছে মাস আপরাইজিং এর বৈশিষ্ট্য। অন্যদিকে রেভলিউশনের যে জিনিসটা থাকে, রেভলিউশন অনেক বেশি ইডিওলজি ভিত্তিক। হ্যাঁ, রেভলিউশন একটা ইডিওলজি থাকে এবং এই ইডিওলজিটা চায় যে যে সরকার রয়েছে তাকে সরাই দিয়ে এই নতুন আইডিওলজি কেন্দ্রিক সরকার বানানো এবং সোশ্যাল স্ট্রাকচারটাকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মাস আপরাইজিং এর সাথে ইডিওলজির অতটা সম্পর্ক থাকে না। মাস আপরাইজিং এর সাথে সম্পর্ক থাকে গ্রিভিয়েন্সের। তো সরি, আমরা যদি এই মাস আপরাইজিংটা দেখি 24 জুলাইয়ের, তাহলে দেখব যে এখানে বহু দলের, বহু গ্রুপের এবং বহু ঘরনার মানুষ একত্রিত হয়েছে। হ্যাঁ, এবং এই যে একত্রিত মানুষগুলোকে, প্ল্যাটফর্মগুলোকে নেতৃত্বের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে। তো এই যে তারা একত্রিত হলো, তারা কি ইডিওলজির কারণে একত্রিত হয়েছে? মানে ধরো জামায়াত, বিএনপি, তারপরে সাধারণ ছাত্র, শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কি ইডিওলজির দ্বারা একত্রিত কিনা? না, কারণ তাদের প্রত্যেকের আইডিওলজি কিন্তু আলাদা। জামায়াতের আইডিওলজি আলাদা, বিএনপির আইডিওলজি আলাদা। তারা একত্রিত হয়েছে কি কারণে? গ্রিভিয়েন্সের কারণে। মানে তাদের যে অভিযোগ, মানে এই যে শেখ হাসিনার 15 বছর শাসনের মধ্যে 10 বছরের যে স্বৈরাচারী সময়টা, সেই সময়কার যে অভিযোগ, গ্রিভিয়েন্স, অর্থনৈতিক সমস্যা, এই ব্যাপারটা কাজ করেছে। তার মানে হচ্ছে যে আন্দোলনের যখন গোলসের জায়গা থেকে আমরা দেখি, মানুষগুলোকে একত্রিত করার ক্ষেত্রে ইডিওলজি মূল ভূমিকা পালন করেনি, কিন্তু মূল ভূমিকা পালন করেছে গ্রিভিয়েন্স। এবার একটু কথা বলি ধরো স্কোপ নিয়ে। হ্যাঁ, স্কোপের ক্ষেত্রে মাস আপরাইজিং এর স্কোপটা কি থাকে? এটার ফোকাস থাকে রিফর্মস, স্পেসিফিক রিফর্মস, এবং মাস আপরাইজিং এর গোল কিন্তু শর্ট টার্ম। হ্যাঁ, মাস আপরাইজিং মানে স্পেসিফিক রিফর্মস করে ডে টু ডে বিজনেসে ব্যাক করতে চায়। ওকে, আমার মানে পলিসি, যেহেতু এটার উদ্দেশ্যই থাকে পলিসি চেঞ্জ করা, লিডারকে চেঞ্জ করা, করে রিফর্ম করে বিজনেস অ্যাজ ইউজুয়ালে ফেরত যেতে চায়। রেভলিউশনের স্কোপ কিন্তু আলাদা। রেভলিউশনের স্কোপ হচ্ছে লং টার্ম স্কোপ। হ্যাঁ, এবং এটা লং লাস্টিং হয়, এটা লং টার্ম হয়, এবং সে চায় যে ইন্টার পলিটিক্যাল সিস্টেমটাকে চেঞ্জ করতে। এবং ইন্টার পলিটিক্যাল সিস্টেম কিন্তু খুবই টাইম কনজিউমিং, মানে একটা দীর্ঘ সময় লাগে একটা পলিটিক্যাল সিস্টেমকে চেঞ্জ করার জন্য। তাহলে স্কোপের একটা পার্থক্য দেখলাম। এবার আমি তোমাকে যেটা বলছিলাম, লিডারশিপের জায়গাটা। হ্যাঁ, লিডারশিপের জায়গাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো একটা ইভেন্টকে রেভলিউশন বলা বা না বলার ক্ষেত্রে। এগেইন আসি, মাস আপরাইজিং এর লিডারশিপের মডেল কি আমাদেরকে দেখতে হবে, এবং রেভলিউশনের লিডারশিপের মডেলটাও দেখতে হবে। তো মাস আপরাইজিং এর লিডারশিপের মডেল হচ্ছে যে এটা কিন্তু কোনো সেন্ট্রালাইজ লিডারশিপ থাকে না, এবং যেটা কিন্তু তুমি অলরেডি বলেছো যে একজনকে ধরে নিয়ে যাচ্ছে আর একজন এসে জায়গা নিচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে এখানে সেন্ট্রালাইজ লিডারশিপ নাই। ওইখানে যেটা হচ্ছে যে লেয়ার্স অফ লিডার্স আছে, যারা নিজ দায়িত্বে গ্রাসরুট থেকে অর্গানাইজ হচ্ছে এবং স্পন্টেনিয়াস ভাবে অ্যাকশন নিচ্ছে। তো ফলে আমি নিজে যখন মানে জুলাই মাসে যখন দেখছিলাম যে ছাত্র নেতাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, সরকার কিন্তু তখন মনে করছে আচ্ছা এদেরকে ধরে নিয়ে গেছি, আন্দোলন শেষ হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি তা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ নেতৃত্বটা একদম গ্রাসরুট লেভেলে ছিল এবং খুব স্পন্টেনিয়াস ভাবে কাজ করছে। হ্যাঁ, যেমন ধরো আমি যখন নর্থ সাউথে তখন পড়াচ্ছিলাম, হ্যাঁ, আমার যে ছাত্রছাত্রীরা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, হ্যাঁ, আমি একদিন দেখি, আমি এটা বোধহয় 17 জুলাই, হ্যাঁ, ওই দিন ক্যাম্পাসের সামনে আমি আর আমার একজন কলিগ রয়েছি। আমি দেখি যে আমাদের কয়েকজন ছাত্রী তারা ফেরত আসছে আন্দোলন থেকে। হ্যাঁ, এবং আমরা আসলে তখন চেষ্টা করছিলাম যে ছাত্র এবং ছাত্রী ওরা কতটুকু নিরাপদে আছে ওটা একটু দেখা, এবং যদি কারো হেল্প লাগে। এটা সন্ধ্যার আগে আগে। তো আমার দেখি দুজন ছাত্রী, ও হচ্ছে বেলুন নিয়ে আসছে। হ্যাঁ, ওদের হাতে হচ্ছে যে বেলুন, মানে বেলুন বুঝছো তো, যেটা দিয়ে রুটি বানানো হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমার কাছে না ওই মোমেন্টটা মনে হয়েছে ইটস আ ভেরি সিম্বলিক মোমেন্ট। হ্যাঁ, যে মেয়েটা মানে তার প্রতিরোধের অস্ত্র কি? ধরো অত্যন্ত রিগ্রেসিভ এবং স্বৈরাচারী একটা বন্দুকের নলের সামনে আমার এক ছাত্রী গিয়ে উপস্থিত হচ্ছে কি একটা বেলুন নিয়ে। হ্যাঁ, এটার কিন্তু কোনো পাওয়ার নাই,
কিন্তু এটা সিম্বলটা তুমি দেখো যে এটা হাউ, মানে এটা কতটা স্পন্টেনিয়াস ভাবে ও কিন্তু তখন জানে না যে আসলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতজন নেতা কি ছিল। হ্যাঁ, মেজর যে কজন ছিল তাদেরকে জানতো, বাট ওর অংশগ্রহণটা কিন্তু শুধু নেতার কারণে না, ওর অংশগ্রহণ কিন্তু হচ্ছে যে ওই যে কজ গ্রিভিয়েন্সটা সেইটাকে সামনে নিয়ে আসা। রেভলিউশনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভিন্ন হয়। রেভলিউশনের ক্ষেত্রে আইডিওলজিক্যাল লিডারশিপ থাকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিসকে রেভলিউশন করার জন্য। মানে তুমি মানে এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো ভায়োলেন্ট অথবা নন ভায়োলেন্ট রেভলিউশন দেখবে, প্রত্যেকটারই দেখবা যে একজন বা একাধিক ইডিওলজিক্যাল লিডার থাকে। আইডিওলজিক্যাল লিডার যেমন রাশিয়ার ক্ষেত্রে লেলিন ছিল, তুমি ইরানের কথা ধরো, ইসলামিক বিপ্লব যখন হলো আয়াতুল্লাহ খোমেনি ছিল। মানে তিনি ওই রেভলিউশনটার আইডিওলজির এমবডিমেন্ট। হ্যাঁ, এবং এই এমবডিমেন্টটা কিন্তু হচ্ছে যে যেমন রোবোস্ফেয়ার ছিল ফ্রান্স রেভলিউশনের সময়। তো এইটা খুব গুরুত্বপূর্ণ, যে এটা কিন্তু আমাদের জুলাই মাসে যেটা ঘটেছে ওইখানে এরকম কোনো সেন্ট্রালাইজড লিডার ছিল না, ওইখানে মাল্টিপল লেয়ার্স অফ লিডার্স ছিল, এবং এটা মোর মানে কি বলা যায় যে মানে গ্রাসরুট বেসড অর্গানাইজেশন ছিল। তো আমি এই যে 3টা পয়েন্ট বললাম, যেটা আমরা পরে আরো বিস্তারিত হয়তো বা আরো কিছু পয়েন্ট আমরা বলতে পারবো। দেখো, এই 3টা পয়েন্টকেও যদি আমি ফ্রেমওয়ার্কের সামনে রাখি, আমি তাহলে কিন্তু কোনোভাবেই জুলাই আপরাইজিংকে রেভলিউশন বলতে পারবো না। কারণ হচ্ছে, প্রথমত এখানে অর্গানাইজড হয়েছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে গ্রিভিয়েন্সের ভিত্তিতে, আইডিওলজির কারণে নয়। এবং এই কারণেই কিন্তু বাংলাদেশে ইসলামিক রেভলিউশন ঘটে নাই, যেটা হচ্ছে যে ধরো ইন্ডিয়ান প্রোপাগান্ডা বলছে, হ্যাঁ, বা অন্যরা বলছে। সেকেন্ড হচ্ছে যে এইখানে একটা কোনো সেন্ট্রাল লিডারশিপ ছিল না, এখানে একটা লিডারশিপ বডি ছিল। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কোনো সেন্ট্রাল লিডারশিপ না, এটা একটা বডি, গ্রুপ অফ স্টুডেন্টস। তো ওই জায়গাগুলো থেকে আমার থেকে দেখলে আমার মনে হয় যে এটাকে আমি রেভলিউশন বলতে পারি না। আর একটা ব্যাপার হচ্ছে, আমি নিজের লিবারেল। হ্যাঁ, আমি নিজের লিবারেল, এবং আমি সিস্টেমেটিক চেঞ্জে বিশ্বাস করি। যে জিনিসটা তুমি বলছিলে যে নিয়ন্ত্রিত ধাক্কা দেওয়ার পক্ষে, আমি নিজে নিয়ন্ত্রিত ধাক্কা দেওয়ার পক্ষে। কারণ আমরা যারা হচ্ছে যে ইতিহাস পড়ি, যদি গত 200-300 বছরের আমরা ইতিহাস পড়ি, আমরা দেখবো যে পরে গিয়ে ধাক্কাকে খুব রোমান্টিসাইজ করা হয়, কিন্তু ওই ধাক্কার সময় যে একটা দুটো জেনারেশন তাদের জীবন জীবিকা সংসার সবকিছু হারায় ফেলে, ওই গল্পটা আর কিন্তু কেউ বলে না। তো ওই কারণে আমি নিয়ন্ত্রিত ধাক্কার পক্ষে, এবং আমি হ্যাপি যে এটা একটা মাস আপরাইজিং হয়েছে। কারণ এতে কি হয়েছে যে নাগরিকের একটা অংশগ্রহণ ঘটেছে, কোনো পার্টিকুলার ইডিওলজি নিয়ন্ত্রণ করে নাই। নাগরিকের হাতে এখন চয়েস রয়েছে যে সে নির্বাচনে অনেকগুলো ইডিওলজির মধ্যে থেকে একটাকে বাছাই করবে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি এটাকে খুবই পজিটিভলি দেখি। আমি জানি না তোমার পয়েন্টটা এখন কি, মানে তুমি কোন অ্যাঙ্গেল থেকে? প্রথমত ভাই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই আন্দোলনটাকে গ্রিভেন্স বেসড মুভমেন্ট বলাতে আমার একটু আপত্তি আছে। কারণ হচ্ছে বাংলাদেশে 2010 থেকে শুরু করে 2024 পর্যন্ত পর পর অনেকগুলা মুভমেন্ট ঘটে গেছে। আপনি 2013 শাহবাগ আন্দোলন এবং তার প্রতি আন্দোলন, হেফাজত আন্দোলন দেখতে পারেন। শাপলা ভার্সেস শাহবাগ যে জিনিসটা, ওইটা কিন্তু ইডিওলজিক্যাল ছিল, ওই আন্দোলন ওটা ইডিওলজিক্যাল ছিল। হ্যাঁ, এরপরে হচ্ছে আবার আপনি 2015 সালের নো ভ্যাট আন্দোলন দেখেন, সেটা গ্রিভেন্স বেসড। এরপর আপনি 2018 কোটা আন্দোলন দেখেন, ওইটা গ্রিভেন্স বেসড। ওইটা আমি গ্রিভেন্স বেসড মানতে রাজি আছি। ওরা কোটা সংস্কার চাইছে, কোটা সংস্কার হয়ে গেছে, ওরা সুন্দর মতন বাসায় চলে গেছে, ফাইন। কিন্তু এরপরে যখন নিরাপদ সড়ক আন্দোলন হইলো, ওইখান থেকে আপনার একটা টার্নিং পয়েন্ট শুরু হয়েছে যে এইবার আমরা আন্দোলন শুরু করব গ্রিভেন্স থেকে, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে বড়। আমরা লক্ষ্য করবো সরকারের সবচেয়ে ক্ষমতাশীল জায়গাটাকে। 2018 আন্দোলনটা যখন শুরু হইলো 2টা বাচ্চা রাস্তায় মারা গেছে, আমরা আন্দোলন করতেছি, আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই। কিন্তু যখন ওরা কিন্তু একবারও বলে নাই ফাঁসি চাই, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারা বললো উই ওয়ান্ট জাস্টিস, এবং সেখান থেকে তারা রাষ্ট্রের মানে তারা পুলিশের গাড়ির উপর লিখে দিল লাইসেন্স নাই। তাদের প্রশ্ন করার পয়েন্টটা হচ্ছে যে সরকারের রাষ্ট্র পরিচালনা করার লাইসেন্স নাই। তারা বলতে চাইলো যে রাষ্ট্র সংস্কার লাগবে। তারা ওই যে আমরা এই ধরনের ব্যানারও দেখলাম যে রাষ্ট্র সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তো ওরা কিন্তু রাষ্ট্র সংস্কারের আলাপ শুরু করছে। অতএব এখানে কিন্তু গ্রিভেন্সের ফ্রেমটা বদলায় যাচ্ছে, একটু খেয়াল করেন। গ্রিভেন্সের যে ফ্রেমটা, সেটা এর আগে ছিল শুধুমাত্র পলিসি পরিবর্তন, বা শুধুমাত্র কারো একজনের বিচার, কারো একজনের ফাঁসি, বা কোনো একজন মন্ত্রীর পদত্যাগ। সেখান থেকে ব্রডেন হয়ে 2018 সাল থেকে যেটা হইলো সেটা হচ্ছে পুরা রাষ্ট্র ব্যবস্থাকেই কোয়েশ্চেন করা হলো, যে পুরা সরকারের কি রাষ্ট্র চালানোর লাইসেন্স আছে কিনা। ওইখান থেকে কিন্তু আন্দোলনটা চেঞ্জ হয়ে গেল। এবং আমি শিওর, আমি এটা নিয়েও রিসার্চ করতেছি, আমার যে পিএইচডি ডিসার্টেশন ওটা টপিকই এটা, যে আমরা রোড সেফটি মুভমেন্ট বা তার আগের মুভমেন্ট গুলোর সাথে জুলাই আপরাইজিং এর একটা কম্পারিজন করতেছি।
তো আপনি যদি সেটা দেখেন তাহলে দেখবেন 2018 সালের পরে থেকে কিন্তু আন্দোলনের মোড় চেঞ্জ হয়ে গেছে। তারা গ্রিভেন্স একটা দিয়ে শুরু করে থেকে, বাট গ্রিভেন্স ইজ নট অল দেয়ার অ্যাবাউট। তারা গ্রিভেন্স দিয়ে শুরু করতেছে কিন্তু তারা মুভ অন করতেছে রাষ্ট্রের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে প্রশ্ন করে। এবং এই যে যারা যারা 2024 সালে এসে জুলাই আপরাইজিংটা করলো, এদের কিন্তু একটা বড় অংশ, আমি নিশ্চিত এটা সার্ভে করলে বাইরে হবে, এদের একটা বড় অংশ কিন্তু নিরাপদ সড়ক আন্দোলনের আন্দোলনকারী। সো ওই আন্দোলনের থেকে মানে প্রেশারাইজড হয়ে আন্দোলনের চাপের মুখে পড়ে সেখান থেকে ওরা আস্তে করে 2024 সালে আন্দোলনটাতে সংগঠিত হওয়ার অনুপ্রেরণা পাইছে। যদি তারা নিজেরা সরাসরি অংশগ্রহণ করে নাও থাকে 2018 সালে, 2018 সাল দেখার পরে থেকে তাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে এই সরকারের অধীনে কোনোভাবেই ন্যায় বিচার সম্ভব না, মুখী সরকার সরকার ব্যবস্থা বা গণতন্ত্রমুখী রাষ্ট্র ব্যবস্থা রাখা সম্ভব না। সো ওই জায়গা থেকে কিন্তু গ্রিভেন্সের জায়গাটা মানে ব্রডেন হয়ে গেছে। গ্রিভেন্স মানে শুধুমাত্র গ্রিভেন্স না, গ্রিভেন্স মানে নট অনলি অ্যাবাউট আ পলিসি। যখন 2024 সালে প্রথমে দ্বিতীয়বার কোটা সংস্কার আন্দোলনটা শুরু হইলো, সেই আন্দোলন শুরু হওয়ার আগে কিন্তু একটা প্রিপারেটরি ফেজ ছিল। এই প্রিপারেটরি ফেজটাকে আপনার গুরুত্ব দিয়ে দেখতে হবে। এই যে আপনি পরবর্তীতে বিভিন্ন ছাত্র যাদের ইন্টারভিউ দেখলে দেখবেন যে তারা কিন্তু নানান ধরনের পাঠচক্র, লিটল ম্যাগ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, এই সমস্ত কর্মকাণ্ড করে আগে একটা ব্লক তৈরি করছে। এইসব ব্লকের মধ্যে তারা সরকার বিরোধী আলাপ আলোচনা আগে থেকেই শুরু করছে যে আমরা সরকারকে চেঞ্জ করতে চাই, একটা গণতন্ত্রমুখী সরকার ব্যবস্থা চাই। এবং তার উপর ভিত্তি করে আমি আর্গু করতে চাই যে এখানে একটা ইডিওলজি ছিল। ইডিওলজিটা হচ্ছে ডেমোক্রেসি, লিবারাল ডেমোক্রেসি। যেহেতু লিবারাল ডেমোক্রেটিক একটা ইডিওলজিক্যাল ওরিয়েন্টেশন ছিল, সেই কারণেই কিন্তু আপনি আজকে ইসলামিক কোনো বিপ্লব দেখতেছেন না বা সমাজতান্ত্রিক কোনো বিপ্লব দেখতেছেন না। এরা একটা মধ্যপন্থী মানে সেন্ট্রিস্ট একটা আইডিওলজি নিয়ে আগাইতেছে। এখন কথা হচ্ছে সেন্ট্রিস্ট আইডিওলজি নিয়ে যখন কেউ আগায়, তার সমস্যাটা হচ্ছে সেন্ট্রিস্ট আইডিওলজি কোনো আই ক্যাচিং কিছু না। মানে সেন্ট্রিস্ট কিছু ঘটলে মনে হয় না যে বিশাল একটা পরিবর্তন ঘটে গেছে। যখন সেন্ট্রিস্ট একটা রেভলিউশন ঘটে তখন গ্র্যাজুয়াল রিফর্ম গুলো আসে। এই গ্র্যাজুয়াল রিফর্ম গুলো আসতেছে কিন্তু এটা সেন্ট্রিস্ট আইডিওলজির কারণে। সেই আইডিওলজিটাকে আপনি আইডিওলজি হিসেবে রুল আউট করতে পারেন না। ডেমোক্রেসি এটাও একটা আইডিওলজি হইতে পারে। I mean, that's a very wonderful analysis এবং আমি বলবো যে খুব চমৎকারভাবে তুমি ইয়ের সাথে লিঙ্ক করছো যে ভ্যাট বিরোধী আন্দোলন, নো ভ্যাট এবং রোড সেফটি আন্দোলনের সাথে। হ্যাঁ, মানে বাংলাদেশে তো গত 10 বছরে বেশ কয়েকটা পাওয়ারফুল সোশ্যাল মুভমেন্ট ঘটে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি একটা লেখার তোমার একটু দৃষ্টি আকর্ষণ করছি। এটা আমার দেশ পত্রিকা গত রোববার মানে 22 ডিসেম্বর এটা প্রকাশ করেছে এবং লেখাটি লিখেছে কিন্তু সাদিক কায়েম। সাদিক কায়েম উনি সম্ভবত শিবিরের কোনো একজন কর্মী এবং উনি লিখেছেন মানে গণ অভ্যুত্থানে আসলে কার রোল মেইন ছিল। হ্যাঁ, তো তুমি যদি লেখাটা পড়ো তখন কিন্তু দেখলে মনে হবে যে আসলে আমরা যেটাকে ফোকাস করতেছি যে পাঠচক্র, লিটল ম্যাগাজিন এবং এটার বাইরে হচ্ছে যে মানে হচ্ছে যে শিবির কাজ করছে। হ্যাঁ, এখন আমার কোনো আপত্তি নাই এই জায়গাটাতে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে তার রাজনীতি করার, তার হচ্ছে যে তার পজিশন থেকে নিজের পলিটিক্যাল ওপিনিয়ন জানানোর। মানে আমি এই লেখাটার উদাহরণ এই জন্য টানছি কারণ হচ্ছে যে এটা মানে ধরো শিবির মনে করলো যে তারা অনেক আগে থেকেই চাচ্ছে যে সরকার পরিবর্তন করতে হবে, ঠিক আছে? ধরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা তারা চাইলো যে হ্যাঁ সরকার পরিবর্তন করতে হবে, কিন্তু এটা কিন্তু তাদের নিজেদের গ্রুপের আলাপ আলোচনা। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এই আলাপ আলোচনাটা দিয়ে যে তারা মানে একটা পাবলিকলি গেছে, হ্যাঁ, সেটা কিন্তু হয় না। কারণ তুমি যদি দেখো যে ইভেন এই যে কোটা আন্দোলনটা যখন হয়, কোটা বিরোধী আন্দোলনটা যখন হয়, একটা সিনারিও চিন্তা করো, যদি ধরো 16 তারিখে আবু সাইদ মারা না যেত, যদি 15 তারিখে ছাত্রলীগ হামলা না করত, ধরো 5 তারিখে তো প্রথম মানে আন্দোলনটা শুরু হলো, তারপরে শেখ হাসিনা হচ্ছে যে যখন রাজাকারের ছেলে মেয়েদের যে গালিটা দিল, তিনি খুবই অপমানজনক একটা কথা বললো, তো ওইটা যদি না হয়ে মানে তারা যদি মেনে নিত তাহলে কি হতো? তাহলেও কি এই আন্দোলনটা এইভাবে চলতো কিনা, এটা একটা প্রশ্ন। কারণ তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এই প্রেক্ষিতটা কেন নিয়ে আসতেছি, কারণ শিবিরের যে ছেলেটা এই লেখাটা আমার দেশে লিখেছে, এই লেখাটা বলছে যে ইটস মোর লাইক আ কাইন্ড অফ মিটিকুলাস ডিজাইন। হ্যাঁ, এই ইয়েটা
আমি মনে করি যে এই যে মেটিকুলাস ডিজাইনের যে প্ল্যান, যেটা আসলে আমাদের প্রধান উপদেষ্টা আমেরিকাতে এসে বলেছেন, হ্যাঁ? এইটা সাধারণ মানুষের সাথে এক ধরনের অন্যায় করা হয়, হ্যাঁ? যে যখনই আমরা বলি মেটিকুলাস ডিজাইন, কারণ কি জানো? ওই যে বললাম যে সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলনে এইজন্য অংশগ্রহণ করে নাই যে সে জামায়াত শিবিরের সাপোর্টার বা সে বিএনপির সাপোর্টার, হ্যাঁ? ওই যে আমি আমার যে ছাত্রীটার কথা বললাম যে যে বেলুন নিয়ে আন্দোলনে গেছে, হ্যাঁ? আমি যখন তাদেরকে জিজ্ঞেস করছি তুমি কেন গেছো? তার বলছে আমার ভাইদেরকে মেরে ফেলছে গুলি করে। ওর কিন্তু কোনো ইডিওলজি পয়েন্ট না, হ্যাঁ? এবং আমার মনে হয় না যে যে ইকোনমিক কন্ডিশনে সে ছিল তার ইকোনমিক কোনো রিজন ছিল। তার মূল জায়গাটা ছিল কিন্তু ইমোশনের জায়গা, যে একটা সমগোত্রীয় ছাত্রী তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং তাদের মানে ব্রাদারহুডের জায়গা থেকে গেছে। তো যখনই আমরা বলি যে যখন রেভলিউশনের কথা বলি, তখন আমরা ধরেই নিচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে অনেক প্ল্যানিং হয়েছে, অনেক কিছু হয়েছে এবং এইটা তারপরে বাস্তবায়ন করা হয়েছে। তো এইটার সমস্যা কি? এটাতে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সাপোর্টার আমি খুব বিশ্বাসঘাতকতা ফিল করব তখন। হ্যাঁ? আমি ফিল করব যে আমার কারণ আমার জানার অধিকার আছে। আমি কোন আইডিওলজিকে সাপোর্ট করে আমার যে পলিটিক্যাল অ্যাক্টিভিজম এটা আমি করতেছি। এটা কিন্তু আমার জানার অধিকার আছে। এই কারণেই আমি কিন্তু হচ্ছে যে মানে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এর বিরোধী। আমি কোনোভাবেই সমর্থন করি না যে কোনো একটা দল বা কোনো একটা দলের লোকজন অন্য আরেকটা দলের আন্ডারগ্রাউন্ডে ঢুকে রাজনীতি করে। তারপরে যখন সফল হয় বের হয়ে আসে। আই মিন দ্যাটস ভেরি রং, হ্যাঁ? কারণ আমার কাছে ট্রান্সপারেন্সিটা খুবই ইম্পোর্টেন্ট। আমি যেমন ধরো কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ, তারপরে হচ্ছে যে আসিফ, তারপরে নাহিদ, ওদেরকে শ্রদ্ধা করি। আমি ব্যক্তিগতভাবে ওদেরকে শ্রদ্ধা করি। কারণ ওরা মানে ফেয়ারলি বলছে যে আমি এটা বিশ্বাস করি, আমি এটা করতে চাই। এখন আমি ওদের সমালোচনা করব। হ্যাঁ, ডেফিনিটলি। বাট আমি ওদেরকে বলব না যে ওরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। কারণ হচ্ছে যে ওরা ফ্র্যাঙ্কলি ওদের যে দাবি সেটা সামনে নিয়ে আসছে অ্যান্ড বলছে। সমস্যাটা শুরু হয়ে গেল যখন আমরা আন্দোলনের পরে, তুমি কিন্তু অলরেডি বলেছ যে আন্দোলনের ফলাফল কারা ঘরে তুলতে পারে তারাই যারা পলিটিক্যালি স্যাভি হয়। তো আমরা যখন দেখলাম যে একদল পলিটিক্যালি স্যাভি গ্রুপ এখন এটাকে বিপ্লব বানায় অথবা এবং হচ্ছে যে ওইটাকে মানে ফসলটাকে এখন ঘরে তোলার চেষ্টায় ইয়ে হলো। সেইটা হচ্ছে প্রবলেমেটিক। হ্যাঁ, আমার কাছে ওইটা প্রবলেমেটিক। এবং আমি আরেকটা পয়েন্ট এখানে শুধু অ্যাড করবো করেই তোমাকে ফ্লোর ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদেরকে আরো কয়েকটা ফ্রেমের জায়গা থেকেও দেখতে হবে এটাকে রেভলিউশন বলার এবং মাস আপরাইজিং বলার। যেমন একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে যে ধরো ভায়োলেন্স। আমরা যদি দেখি যে এই আন্দোলনে কিন্তু অসম্ভব রকমের ভায়োলেন্স ঘটেছে, হ্যাঁ? এবং এই ভায়োলেন্সটা মানে রাষ্ট্র যেমন তার সকল ক্ষমতা ব্যবহার করেছে মানে ছাত্র এবং সাধারণ নাগরিককে প্রতিহত করবার জন্য, এবং তেমনি মব ভায়োলেন্সও ঘটেছে, হ্যাঁ? কিন্তু এই পুরো ভায়োলেন্সটা কিন্তু মোর লোকালাইজড ছিল, হ্যাঁ? মানে ধরো ফর এক্সাম্পল ঢাকায় যেভাবে হত্যাকাণ্ড হয়েছে, এটা কি ঠিক ধরো কোনো একটা গ্রামে হয়েছে কিনা, কোনো একটা প্রত্যন্ত গ্রামে হয়েছে কিনা? হয় নাই। তো ভায়োলেন্সটা কিন্তু মূলত হয়েছে নগর কেন্দ্রিক ছিল, হ্যাঁ? ঢাকা নগর এবং টাউন কেন্দ্রিক, মানে বড় শহর এবং ছোট শহর কেন্দ্রিক ভায়োলেন্স গুলো ছিল। এটা কিন্তু একদম ছোট শহরের বাইরে আবার এটা চলে যায় নাই। রেভলিউশনের ক্ষেত্রে কিন্তু তা ঘটে না। রেভলিউশনের ক্ষেত্রে ভায়োলেন্স এটাকে গ্রাম শহর কোনো জায়গাটাকেই ছাড় দেয় না। এই ভায়োলেন্সটা একদম সর্বগ্রাসী ভায়োলেন্স হয়, হ্যাঁ? যেটা ধরো সিরিয়াতে আমরা সিভিল ওয়ারের যে প্যাটার্নটা দেখলাম। উই হ্যাভ টু থিঙ্ক ইন টার্মস অফ ডিউরেশন অ্যাজ ওয়েল, হ্যাঁ? ডিউরেশনের ক্ষেত্রে যেমন মানে মাস আপরাইজিং এর ক্ষেত্রে ডিউরেশনটা কম থাকে সবসময়। আমরা যতগুলো মাস আপরাইজিং দেখি এগুলো কাপল অফ উইকস এর হয়, হ্যাঁ? বা কাপল অফ মান্থস এর হয়, বাট ইউজুয়ালি কাপল অফ উইকস, ডেজ অথবা মান্থস এর হয়। তো এটাও দেখলাম যে আমরা কাপল অফ উইকস এর মানে 5 উইকস 6 উইকস এর মতন একটা টাইম ফ্রেম এটাতে নিচ্ছে। বাট রেভলিউশন কিন্তু এটা বছরের পর বছর ধরে হয়। যেমন ধরো চায়নাতে যেটা ঘটলো, হ্যাঁ? চায়নাতে যে মাও সেতুং এর যে রেভলিউশনটা, এটা কিন্তু মানে একটা দীর্ঘ সময় ধরে চলেছে, তারপরে গিয়ে তারা সফল হয়েছে। এই প্যাটার্নটাও এখানে উপস্থিত নাই। তো মানে আরেকটা ব্যাপার হচ্ছে আউটকাম। আউটকাম নিয়ে তো আমরা খানিকটা কথা বলেইছি যে মাস আপরাইজিং এর আউটকাম থাকে হচ্ছে যে ইমিডিয়েট সরকার ক্ষমতায় যিনি থাকে তাকে চেঞ্জ করা, হ্যাঁ? এবং হচ্ছে যে বিজনেস অ্যাজ ইউজুয়াল এ রিটার্ন করা খানিকটা সংস্কার করে। রেভলিউশনের আউটকাম হয় হচ্ছে এন্টায়ার সিস্টেম রিপ্লেস হয়ে যায়। তো আমরা যদি রেভলিউশনের এই যে ধরো ৬টা ক্যারেক্টারিস্টিক্স দেখি, হ্যাঁ? ৬টা চারিত্রিক বৈশিষ্ট্য দেখি,
আমি কিন্তু এর মধ্যে স্পষ্ট পার্থক্য দেখতে পাচ্ছি যে এই আমাদের জুলাই মাসে যে ঘটনাটা ঘটেছে এটার মধ্যে আপরাইজিং এর সবগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কিন্তু রেভলিউশনের ক্যারেক্টারিস্টিক্সটা অবর্তমান। তাহলে আমরা যখন ধরো কোনো কনক্লুশনে পৌঁছে, আমরা কিভাবে পৌঁছাবো? আমরা যখন দেখবো যে ওকে এই প্যারামিটার্স গুলো বর্তমান রয়েছে, তার মানে এটা রেভলিউশন। এটা বর্তমান নাই, তার মানে এটা মাস আপরাইজিং। আমি ওই ফ্রেম থেকে আসলে দেখার চেষ্টা করছি। তোমার কি মন্তব্য এই ক্ষেত্রে? একটা গুরুত্বপূর্ণ কথা আপনি আগে বলছিলেন, সেটা হচ্ছে যে মানে আপনি, আমার কাছে মনে হচ্ছে যে আপনি যখন বিষয়টাকে অ্যাপ্রোচ করতেছেন, আপনি হচ্ছে খুবই মানে আমি কিভাবে বলবো, একটা আর্ট টাইপাল এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থেকে আসছেন, যে না ঠিক আছে, একটা রেভলিউশনারি ফিগার থাকবে, তার একটা নির্দিষ্ট আইডিওলজি থাকবে, তার রেভলিউশনারি প্রোগ্রাম থাকবে, সেটা সে মানুষকে এডুকেট করবে, পরে মানুষ তাকে জয়েন করবে, তাকে নেতা মানবে, এরপরে একটা রেভলিউশনারি স্ট্রাগল হবে, সেখান থেকে একটা রেভলিউশনারি আউটকাম আসবে। এই হচ্ছে একটা রেগুলার রেভলিউশনারি লাইফ সাইকেল যেটা আপনি বলতেছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে 21st সেঞ্চুরি যে রেভলিউশন, সেটা কিন্তু অনেক ডিফারেন্ট, এবং আমাদের যে ইডিওলজিক্যাল ডেভেলপমেন্টটা এটা অনেক ডিফিউজ, এটা কনসেন্ট্রেটেড না। যেমন হচ্ছে ধরেন আপনি যদি আমাদের ফেসবুকে মিম কালচারটা দেখেন, যে যে টাইমটা থেকে আপনি মানে একটা পর্যায়ে কথা কিরকম ছিল যে নাম বললে চাকরি থাকবে না, সে কথা বলতেই ভয় পাচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে করে শেখ হাসিনার এগেইনস্টে কার্টুন আঁকা শুরু হয়ে গেল, মানুষ দেশের বাইরে বসে হইলেও কথা বলতেছে, এই যে পিনাকি ভট্টাচার্যরা ভিডিও বানাচ্ছে, এই ধরনের নানান ধরনের এলিমেন্ট দিয়ে কিন্তু মাস লেভেলে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করা হয়েছিল আগে থেকে, এবং এইটার নেতৃত্ব হয়তো এই ছাত্ররা দেয় নাই, কিন্তু তাদের যে প্রজন্ম, সেই প্রজন্ম কিন্তু এই এই আইডিয়াটাকে ধারণ করছে, এই ইডিওলজিটা ধারণ করছে, যে সেটা হচ্ছে অ্যান্টি হাসিনা, অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ফ্যাসিজম। কিন্তু সেটা তো ইডিওলজি না, সেটা হচ্ছে যে তোমার পলিটিক্যাল, ধরো অ্যান্টি ইন্ডিয়া, এটা কি আমি ইডিওলজি বলবো? বা এটা একটা অবস্থান। অ্যান্টি হাসিনা এটাও একটা অবস্থান। ইডিওলজিটা কোথায় আমাকে দেখো। ইডিওলজিটা হচ্ছে ডেমোক্রেসি, লিবারাল ডেমোক্রেসিটা আপহোল্ড করা, মানে প্রো ডেমোক্রেটিক যে আইডিওলজিটা, যে আমি আমার ভোট আমি দিব, যে আমাদের চিন্তাটা কিন্তু এখানে তৈরি হয়েছে ভোট কেন্দ্রিক, যে আমার জন্মের পরের থেকে আমি বাংলাদেশে কোনোদিন ভোট দিতে পারিনি, বা আমার 18 বছর বয়স হওয়ার পর থেকে বাংলাদেশে কোনো ইলেকশন হয় না, আমি ভোট দিতে পারি না, তো ওইখান থেকে আমার মনে হয়েছে যে এক ধরনের রিফর্ম বাংলাদেশ দরকার, রেভলিউশন দরকার। সো এই রেভলিউশনটাকে, যদিও রেভলিউশনারি স্পিরিটটাকে যদিও এই মুভমেন্টের লিডাররা এসপাউস করে বা তারা এটাকে তৈরি করে, তারা এনজেন্ডার করে নাই, কিন্তু তারা ছিল এই যে স্পিরিটটা, যে জাইটগাইস্ট, যেটাকে আমরা ওই যে জার্মানি জাইটগাইস্ট বলে, যে একটা 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 চিন্তা চেতনা, একটা ভাবাবেগ তৈরি হয়েছিল, যে আমাদের শেখ হাসিনা সরকারের পতন প্রয়োজন, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় মানে পুনরুত্থান প্রয়োজন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত যাওয়া প্রয়োজন। এই চিন্তাটা থেকেই কিন্তু আমরা দেখছি যে আন্দোলনটার যে পূর্ববর্তী অবস্থান, যে আন্দোলনের প্রস্তুতি, সে আন্দোলনের প্রস্তুতিটা তৈরি হয়েছে। তো সেখান থেকে আস্তে আস্তে এক সময় আন্দোলনের নেতৃত্ব তৈরি হয়েছে। এই আন্দোলনের নেতৃত্বের কথা শুনে যে সবাই আন্দোলনে গেছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ নাহিদের ওই যে ছবি, যে ওই যে তার যে পায়ের যে টর্চারের ছবি, ওই টর্চারের ছবির আগে আমিও খুব ভালোভাবে নাহিদদেরকে চিনতাম না, মানে, এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের অধিকাংশ ছেলে মেয়ে যারা আন্দোলনে গেছে, তারা এইসব নেতাদের কথায় মোটেই যায় না, তারা গেছে নিজেদের চিন্তা থেকে, নিজেদের আবেগ থেকে, যে আবু সাইদ মারা গেছে বা যে মানুষের উপর গুলি হচ্ছে, আমিও যে আন্দোলনে আমার অবদানটা রাখি, একটা আবেগের থেকে গেছে। এবং অধিকাংশ সময় আন্দোলনে তাই হয়, যারা কিনা গ্রিভেন্সের থেকে যায়। যে আমি যদি আমার নিজের রিসার্চের কথা বলি, আমি বলি যে আন্দোলনে দুই ধরনের আন্দোলন হয় মূলত, একটা হচ্ছে গ্রিভেন্স বেসড, আর একটা হচ্ছে ইমোশন বেসড। মানে হয় সে তার কোনো একটা দাবি দাওয়া পূরণ করতে স্বার্থ থেকে যাবে, ইন্টারেস্ট বেসড হিসেবে যাবে, অথবা সে ইমোশন বেসড বা মোরালিটি বেসড অবস্থান থেকে যাবে। তো আমার কাছে মনে হয় যে এই আন্দোলনটা সবচেয়ে পাওয়ারফুল ছিল এই কারণেই, যে এখানে দুইটাই ঘটছে, এখানে ইমোশন বেসডও ছিল, আবার ইন্টারেস্ট বেসডও ছিল, দুইটা পার্ট থেকে গেছে। যে কোটার সংস্কার চাই, কোটার না থাকলে আমি চাকরি পাবো না, এখান থেকেও গেছে, কিন্তু এর চেয়েও বেশি ভাবে গেছে যে ইমোশনের জায়গা থেকে। এবং এই ইমোশনটা যে ডেভেলপমেন্ট হয়েছে মিম কালচার থেকে বা স্যাটায়ার কালচার থেকে, নানান ধরনের ফেসবুক গ্রুপ বা ডিসকাশন গ্রুপ চ্যাট,
মানে ইন্টারনাল সিক্রেট গ্রুপ, এইসব নানান বিষয়গুলো আগে থেকেই ডেভেলপ ছিল। আর যখন আন্দোলনটা তৈরি হয়েছে তখন সেই আন্দোলনটা এইসব প্রত্যেকটা বিষয়ে ট্যাপ ইন্টু করে তারা একসাথে আন্দোলনটা গড়ে তুলতে পারছে এত শক্তিশালী হবে। এই জন্য আমার কাছে মনে হয় যে আপনি যদি প্রসেসটাকে গুরুত্ব না দেন তখন আপনার কাছে মনে হবে যে এটা হয়তো আন্দোলনের আর্কিটাইপে পড়তেছে না। কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু 21st সেঞ্চুরির রিকোয়ারমেন্টটা ডিফারেন্ট বা বাস্তবতাটা ডিফারেন্ট, আপনার এখানে ডিফারেন্ট ভাবে রেভলিউশনকে ডিফাইন করতে হবে, আগের ডেফিনিশন গুলো কাজ করবে না। এটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে আমাদের ডেফিনেশন যদি আমরা চেঞ্জ না করি তাহলে এটাকে রেভলিউশন বলতে পারবো না। আমি এটার সাথে একমত যে মানে এটাকে যদি রেভলিউশন বলতে হয় তাহলে রেভলিউশনের সংজ্ঞার পরিবর্তন করতে হবে এবং সেই সংজ্ঞাটা আবার কিন্তু ওয়াইডলি অ্যাকসেপ্টেড হতে হবে। বিকজ অ্যাজ ইউ নো যে সংজ্ঞাটা আমরা যে কোনো যখন একাডেমিক ডিসকাশনে হোক বা ধরো ইন্টেলেকচুয়াল ডিসকাশনে হোক, আমরা যখনই কোনো একটা নতুন সংজ্ঞা প্রপোজ করি তখন সেটার কিন্তু একসেপ্ট হতে অনেকটা টাইম লেগে যায়। হ্যাঁ, ওইটাকে অনেকে এন্ডোর্স করে, তারপরে সেটা নিয়ে লেখালেখি হয়, সেটা নিয়ে কাজ হয়, সেটা নিয়ে ব্যাক অ্যান্ড ফোর্থ ডিসকাশন হয়, তারপরে ফাইনালি গিয়ে হয়তো একদল এগ্রি করে ওই সংজ্ঞার সাথে, আরেক দল ডিসএগ্রি করে। বাট ওই যে এগ্রি করা এবং ডিসএগ্রি করা দুইটাই পার্ট অফ এস্টাবলিশিং দ্যাট ডেফিনেশন। সো ওই দিক থেকে আমি এগ্রি করি যে যদি এটাকে রেভলিউশন বলতেই হয় তাহলে সংজ্ঞার পরিবর্তন করতে হবে। কিন্তু এক্সিস্টিং যে আমাদের পলিটিক্যাল নলেজ রয়েছে, এক্সিস্টিং মানে যে পলিটিক্যাল স্ট্রাকচার রয়েছে ইভেন্টগুলোকে বিশ্লেষণ করার, সেইখান থেকে মানে আমার কাছে মনে হয় না যে এটাকে খুব বেশি রেভলিউশন বলার সুযোগ রয়েছে। এবং ওই যে আমি আগেই বললাম যে আমি তোমার সাথে একমত, আমি নিয়ন্ত্রিত চাপের পক্ষে দিয়ে, এবং এটা হচ্ছে যে সরকারকে এবং রাষ্ট্রকে সঠিক পথে রাখার পক্ষে। হ্যাঁ, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এবং ইট ওয়াজ ভেরি এনলাইটেনিং। হ্যাঁ, মানে আই রিয়েলি লাভ দ্য ওয়ে ইউ আর গিভিং ইউর আর্গুমেন্ট অ্যান্ড অলসো ক্রিটিসাইজিং মাই পয়েন্টস, অ্যান্ড আই এনজয়েড যে তোমার পয়েন্ট গুলোকেও হচ্ছে যে আমার জায়গা থেকে আমার পয়েন্টটা শেয়ার করার জন্য। একদম শেষে এসে লেটস টক আ বিট অ্যাবাউট যে হোয়াটস গোয়িং টু বি দ্য ফিউচার। হ্যাঁ, মানে এখন কি মনে হচ্ছে যে খুব ছোট করে মেবি তুমি 2 মিনিট আমি 2 মিনিট, লেটস টক অ্যাবাউট ইট, যে আফটার এভরিথিং এখন ভবিষ্যৎটা কি? ভবিষ্যতে আমার কাছে মনে হয় যে ছাত্রদের মধ্যে একটা রাজনৈতিক দল আসবে এবং তারা একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে মানে উপস্থিত হবে। কারণ নির্বাচনের পরে বিএনপি ছাড়া আর কোনো দল ক্ষমতায় যাবে কিনা আমি ঠিক নিশ্চিত না। এই বিষয়ে আমি আপনার মতামত চাই যে আপনার কি মনে হয় যে জামাত বিএনপি আবার জোট করে আসবে নাকি জামাত বিরোধী দলে যাবে বা এরকম কিছু হবে? তো আমার কাছে মনে হচ্ছে ছাত্রদের একটা রাজনৈতিক আত্মপ্রকাশ ঘটবে এবং সেটা বেশ শক্তিশালী হবে বলে আমি আশা করতেছি। একটা নতুন রাজনৈতিক শক্তি যদি আসে এবং সেটা যদি গ্রহণযোগ্যতা পায় সেটা খুবই ভালো হবে। বিআইডিএস এর মধ্যে একটা জরিপ দেখতেছিলাম যে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ চায় যে ছাত্ররা রাজনীতিতে আসুক এবং তাদের ছাত্র রাজনীতিতে আসলে ছাত্রদেরকে ভোট দিবে। তো ওইটা যদি ঘটে তাহলে বেশ ভালো হয়। আমি আশা করি যে ওইটা একটা পজিটিভ দিক ঘটবে। আর হচ্ছে বর্তমানে যে উপায় সরকার চলতেছে আমার মনে হয় আরো 1 বছর কমপক্ষে এই সরকার থাকবে এবং আমার মনে হয় কিছু গুরুত্বপূর্ণ সংস্কার এই সরকারের করে দিয়ে যাওয়া উচিত। স্পেশালি এই সংবিধানের ক্ষেত্রে যদি কিছু পরিবর্তন আনা যায়, ক্ষমতার সেপারেশন অফ পাওয়ার্স এর যে বিষয়গুলো রয়েছে বা জুডিশিয়ারি রিফর্মের যে বিষয়গুলো রয়েছে, এরকম কিছু কি রিফর্ম তারা যদি করে দিয়ে যায় তাহলে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হয়। আর সেগুলো করার পরে তারা একটা নির্বাচন দিতে পারবে এবং আশা করি নির্বাচনটা সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল এবং অংশগ্রহণমূলক হবে। তবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এটাও একটা বিতর্কের ব্যাপার। এটা আমি এই বিষয়ে আমি কোনো মতামত দিতে চাই না। এটা আমি সরকারের কাছেই ছেড়ে দেবো এইটা সিদ্ধান্তের ভার। তো আমার কাছে মনে হয় একটা সংগঠন হিসেবে যেমন জামাতের বিচার হওয়া প্রয়োজন রয়েছে যুদ্ধাপরাধী হিসেবে, ঠিক একইভাবে গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়ার প্রয়োজন রয়েছে। তো সেই সব বিচারগুলো হবে সেই আশা করে আজকে বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমি যদি ধরো সেম পয়েন্টে বলি যে ভবিষ্যৎ আমি কি দেখি, আমি তোমার সাথে লার্জলি একমত যে ছাত্রদের এখন তো আর এরা ছাত্র না, এরা সবাই পাশ করে বেরোয় গেছে। হ্যাঁ, তো আমি জানি না আর কতদিন ছাত্র বলতে পারবো, হয়তো ইভেন্চুয়ালি তাদেরকে নতুন নাম নিতে হবে। তো এখানে একটা নতুন রাজনৈতিক শক্তি তৈরি হবে এবং ওইটা আমার কাছে খুব এক অর্থে আমি এটাকে খুব পজিটিভলি দেখি। দুইটা কারণে আমি পজিটিভলি দেখি। দেখো যে গত 53 বছর বাংলাদেশের রাজনীতি তো পরিবার কেন্দ্রিক ছিল। তো এই প্রথম কিন্তু একটা সুযোগ এসছে যে পরিবার কেন্দ্রিক রাজনীতির পাশাপাশি আবার অল্টারনেটিভও নিয়ে আসার। আমি বলছি না যে পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বাংলাদেশ বের হয়ে আসবে। এটা আমি হয়তো আগামী 20-25 বছরে ওই পর্যায়ে আমাদের রাজনৈতিক কালচার নাও যেতে পারে। কিন্তু অ্যাটলিস্ট একটা শুরু হতে পারে যে পরিবার কেন্দ্রিক রাজনীতির পাশাপাশি আবার মানে প্যারালালি ধরো
অপরিবার কেন্দ্রিক রাজনীতি, মানে হচ্ছে যে সেটা একটা আশাব্যঞ্জক জায়গা, ওইটা যদি তৈরি হয়। আরেকটা যেটা, আমি বিচার নিয়ে একটু সন্দিহান। হ্যাঁ, আমি মানে বাংলাদেশে আসলে কি লার্জ গ্রুপ অফ পিপলের বিচার করা খুবই মুশকিল। হ্যাঁ, বাংলাদেশের যে জুডিশিয়ারি এবং অন্যান্য সিস্টেম, সেখানে তুমি 1000 খানিক 2000 লোকের বিচার করবা কোন একটা পার্টিকুলার গ্রুপের কোন একটা পার্টিকুলার ইভেন্টের জন্য, এটা অত্যন্ত ডিফিকাল্ট। মেবি একটা অ্যাপ্রোচ হতে পারতো যে মানে টপ যারা লিডারশিপ ছিলেন, যাদের ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল ধরো অ্যাবিউজ অফ পাওয়ারের, করাপশনের, সেইটা আগে শুরু করা যেত। তো বিচার নিয়ে মানে অনেক আলাপ আলোচনা হচ্ছে, অনেক রাজনীতি হচ্ছে, অনেক মাঠ গরম হচ্ছে। আমি সাবস্টেন্সিয়াল কোনো মানে দেখছি না, মানে কি বলা যায় যে একটা টাইম কেন্দ্রিক প্রসপেক্ট, যে ওকে ফাইন, আমাদের টার্গেট হচ্ছে আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে মেক শিওর করা যে এরকম মানে টপ ম্যানেজমেন্টের 20-25 জন যারা সিরিয়াস ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সাথে জড়িত, করাপশনের সাথে জড়িত, মানি লন্ডারিং এর সাথে জড়িত, তাদের বিচার প্রক্রিয়া শেষ করা হবে। ওই ব্যাপারটা দেখছি না। ইলেকশনের ব্যাপারে আমি খুবই আশাবাদী, কারণ ওইটাই এখন একমাত্র উপায় দেশে স্ট্যাবিলিটি আনার। তুমি যেটা বলছিলে যে দেশে একটা প্রচন্ড ভয়ের অবস্থা বিরাজ করছে, একটা অব্যবস্থাপনা রয়েছে, আগের থেকে ইমপ্রুভ হয়েছে, সন্দেহ নেই। 5 আগস্টের পরের থেকে এখনকার সিচুয়েশন অনেকটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু এইটা আসলে যথেষ্ট না। মানে আলটিমেটলি ইকোনমিকে যদি সার্ভাইভ করাতে হয় আমাদের স্ট্যাবিলিটি লাগবে, এবং ওইটার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। এবং নির্বাচনের মাধ্যমে সে যেই ক্ষমতায় আসুক, আমি জানি না কে ক্ষমতায় আসবে, আমি নস্ট্রাডামাস না যে আমি আগে থেকেই বলে দিব যে বিএনপি আসবে বা ও আসবে কি আসবে না। আমি জাস্ট বলবো যে মানুষ ভোট দিক। হ্যাঁ, 15-10 পর মানে গত ধর 3টা নির্বাচন তো ভোট দেওয়ার কোনো সুযোগ পাইনি, আমি নিজেও পাইনি। মানুষ অ্যাটলিস্ট ভোট দিক, তারপরে সে যাকে চায়, হ্যাঁ, তাকে ক্ষমতায় নিয়ে আসুক। মানে মানে ইভেন সে যদি ধরো খুব খারাপ কাউকে ক্ষমতায় নিয়ে আসুক, বাট সে নিজে চুজ করুক যে কার দ্বারা সে শাসিত হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো ওইটা খুব জরুরি। কিন্তু ইলেকশন নিয়ে আমার মনে হয় যে জলঘোলা হবে, যথেষ্ট জলঘোলা হবে। এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে, তাদের গ্রুপ ইন্টারেস্ট রয়েছে। তোমার যে প্রশ্নটা ছিল যে জামায়াত বিএনপি জোট করবে কি না, এটা আর এখন সম্ভব না। মানে জামায়াত বিএনপি অলরেডি এখন হচ্ছে যে নেমেসিস হয়ে গেছে। তুমি যদি এখন সোশ্যাল মিডিয়া দেখো যে জামায়াতের লোকজন বিএনপির ন্যারেটিভকে অ্যাটাক করছে, বিএনপির লোকজন মানে নিজের ন্যারেটিভকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে, এবং হচ্ছে জামায়াতের এগেইনস্টে কাউন্টার ন্যারেটিভ করার চেষ্টা করতেছে। মানে অনলাইনে দেয়ার মানে একদম মুখোমুখি ফাইটের অবস্থা। এবং পলিটিক্যালি আমি মনে করি না যে জামায়াত মানে আগামী নির্বাচনে ইভেন 40টার বেশি আসনে কন্টেস্ট করতে পারবে কিনা, জিতে আসা পরের কথা, কন্টেস্ট করতে পারবে কিনা এটা একটা বড় ব্যাপার। কারণ আসলে ওই সামর্থ্যের একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে ছাত্ররা যে নতুন পলিটিক্যাল পার্টি করবে, এইটার কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। কারণ এর প্রধান যে 2টা মানে কম্পিটিটর এই মুহূর্তে, একটা হচ্ছে যে বিএনপি আর একটা হচ্ছে জামায়াত। তো এবং বাংলাদেশের রাজনৈতিক কালচার কিন্তু খুব খারাপ। যখনই ধরো ইলেকশনের ঘোষণা আসবে, তখন কিন্তু কেউ মনে করবে না যে মানে কাকে শ্রদ্ধা করতে হবে, কাকে অশ্রদ্ধা করতে হবে। ইলেকটোরাল পলিটিক্স খুব আলাদা। তখন সহসমিতি হবে, ওইখানে অ্যাটাক করা হবে, ওইখানে মারামারি হবে। তবে আমার মনে হয় যে নতুন ছাত্র যে দলটা আসবে, অ্যাটলিস্ট মেজর পলিটিক্যাল পার্টি এবং অন্যদের উচিত যে তাদেরকে সুযোগ দেওয়া এই জায়গা থেকে, যে কোনো ধরনের পলিটিক্যাল অ্যাটাক হবে না, তারা তাদের মতন করে পলিটিক্যাল পার্টি তৈরি করুক, এবং পলিটিক্যাল পার্টির সাথে যখন তৈরি করবে বা হয়ে যাবে, তখন তার সাথে পলিটিক্যালি এঙ্গেজ হোক, নট বাই ভায়োলেন্স। কারণ বাংলাদেশে এই মুহূর্তে যদি বলো যে 3টা পলিটিক্যাল পার্টি সিগনিফিকেন্ট ভায়োলেন্স করার ক্ষমতা আছে। একটা হচ্ছে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ গেমে নাই। আওয়ামী লীগ বিকজ অফ দ্য সিচুয়েশন এবং কনটেক্সট সে এখন গেমে নাই। আর 2টো পার্টি, সেটা হচ্ছে জামায়াত এবং বিএনপি, তাদের ক্ষমতা আছে কিন্তু সিগনিফিকেন্টলি গ্রাউন্ড লেভেলে মানে ভায়োলেন্স করার। এখন ইলেকশনের সময় আসলে দেখা যাবে যে তারা কতটুকু এই যে ক্যাপাসিটি সেটাকে ব্যবহার করবে কি করবে না, এবং এইটার উপরে নির্ভর করবে অনেকটাই এই যে নতুন রাজনৈতিক দল তাদের এন্ট্রি বা সেখানে গিয়ে তাদের টিকে থাকাটা। তো ওই জায়গাটাতে 2টো বড় দলের রেসপন্সিবিলিটির ভূমিকা নিতে হবে। ছাত্রদের কাছ থেকে আমার সত্যি কথা বলতে আমার প্রত্যাশা অনেক, কিন্তু আমি জানি না আসলে কতটুকু সেই প্রত্যাশা পূরণ হবে। কারণ এখন পর্যন্ত ধরো 4 মাস হয়ে গেছে, 2টা জায়গায় ছাত্রদের ক্লিয়ার কাট কিছু জায়গা হওয়া উচিত ছিল। একটা হচ্ছে যে তাদের
মানে পজিশনটা কি হচ্ছে, মানে তারা কি সেন্টার পলিটিক্স করবে, সেন্ট্রিস্ট পলিটিক্স করবে, নাকি রাইট সেন্ট্রিস্ট পলিটিক্স করবে, নাকি লেফট তো তারা করবে না। তো মানে এই জায়গাটা ক্লিয়ার হওয়াটা খুব জরুরি, কারণ আমরা যেটা দেখতে পাই যে ধরো ছাত্রদের গ্রুপের মধ্যে অনেকগুলো গ্রুপের কিন্তু অনেক প্রাধান্য রয়েছে, হ্যাঁ, রাইট উইং, হ্যাঁ, এক্সট্রিম রাইট উইং, লিবারেল রাইট উইং, তারপরে লিবারেল সেন্ট্রিস্ট, সেকুলার গ্রুপ রয়েছে। তো ওই জায়গাটা একটু বোঝার বিষয় যে তারা আসলে কি করবে। তবে আমি আশাবাদী একটা জায়গাতেই যে ফাইনালি ইলেকশন হবে ইভেন্চুয়ালি আগামী কয়েক মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, এবং দেশে সুস্থ স্বাভাবিক রাজনৈতিক চর্চা ফেরত আসবে। হ্যাঁ, একজন আরেকজনকে গালিগালাজ করার স্বাধীনতা ফেরত পাবে, হুইচ ইজ গুড। এটা খুব জরুরি। হ্যাঁ, যে আমি চাই মন্ত্রী সমালোচনা করবো এবং এর কারণে আমার বিরুদ্ধে কেউ কেস করতে পারবে না। হ্যাঁ, আমি চাই মানে হচ্ছে প্রধানমন্ত্রী সমালোচনা করব, বা আমি চাই হাসনাত সার্জিসের সমালোচনা করব, এর জন্য কেউ আমার বাড়ির সামনে এসে দাঁড়ায় থাকবে না, আমারে মানে হচ্ছে মারার জন্য বা কোথাও নিষিদ্ধ করবে না। হ্যাঁ, এই ব্যাপারটা খুব জরুরি। সো এনিওয়ে, আমার জায়গা থেকে থ্যাংক ইউ ভেরি মাচ এই আলোচনা অংশগ্রহণ করার জন্য, এবং আই এনজয়েড আ লট। এবং আমরা দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা চাচ্ছি যে আমরা দুজন এই ধরনের বেশ কিছু শো কন্টিনিউ করব, যে মানে রিসেন্ট পলিটিক্যাল টপিকের উপরে, এবং আশা করি যে আপনারা আপনাদের মন্তব্য দিয়ে, আপনাদের কি বলবো, যে কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেওয়ার মাধ্যমে আমাদেরকে হেল্প করবেন আমাদের কাজটা ইমপ্রুভ করার জন্য। আর দেবাশিস, শেষ মুহূর্তে তোমার যদি 30 সেকেন্ডে কোনো সামারি। না, শেষ কথা হচ্ছে আশা করি বাংলাদেশের রাজনীতিতে সুস্থতা ফিরে আসবে। আশা করছি নতুন যারা রাজনৈতিক পটভূমিতে নিজেদের ভূমিকা রাখছেন তারা সুস্থভাবে চিন্তা করে এবং দীর্ঘমেয়াদে তাদের তাদের কর্তব্যটা কি, আসলে তারা আসলে কেমন বাংলাদেশ চান, এবং সেই বাংলাদেশে কেবলমাত্র তাদের ক্ষমতায় কি প্রতিষ্ঠিত করতে চান, নাকি একটা সুস্থ সুন্দর নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই বিষয়ে মনোযোগ দিবেন, সেটা তারা চিন্তা করে দেখুন। এবং আশা করছি বাংলাদেশে একটা নতুন ভবিষ্যৎ আসবে, যে ভবিষ্যৎ পরিবারতান্ত্রিক রাজনীতির চেয়ে নতুন কোনো কিছু আমাদেরকে উপহার দেবে, এবং সেই সব রাজনীতির জন্যই অপেক্ষা করি। আর আশা করি ভবিষ্যতে আবার আসিফ ভাইয়ের সাথে নতুন কোনো বিষয়ে আলোচনা করতে পারবো, হয়তো আগামী সপ্তাহে বা তারপরে কখনো। আর সেদিন পর্যন্ত আসিফ ভাই আপনাকে ধন্যবাদ, আর যারা দেখলেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেবাশী, সবাই ভালো থাকবেন, বাই বাই। বাই।